আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 24 এবং 25 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম কি? অংশীদারি ব্যবসায়ের হিসাব। আজকে আমি আলোচনা করব এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে, অর্থাৎ এমসিকিউ সমাধান করে দিব ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবা, তাহলে এখনই আমি অঙ্কটা শুরু করে দিব। একটু জলদি কমেন্ট করে বলতে হবে যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। একটু জলদি কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা জানো যে তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করার কথা এবং ধারাবাহিকভাবে আমরা এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আগামী তার আগের ক্লাসে কিন্তু আমি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি এবং তোমাদের রিয়াদ স্যার কিন্তু আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করছেন। আজকে আবার মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এবং যৌথ মূলধনী কোম্পানির মূলধন নিয়ে আলোচনা করেছেন। তো আস্তে আস্তে আমাদের দ্বিতীয় পত্রের এমসিকিউ গুলো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, আর প্রথম পত্রগুলো কিন্তু আমরা রমজান মাসের মধ্যে কমপ্লিট করেছিলাম। তারপর আমরা সিকিউ নিয়ে আবার আলোচনা করব দ্বিতীয় পত্রে ইনশাল্লাহ। আমরা পরবর্তী যে ক্লাস তোমাদের পেইড বেসে আমি পরবর্তী ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণীর সিকিউ সমাধান করে দিব ইনশাল্লাহ। আর আগামীকাল আমাদের যে ফ্রি ক্লাস, ওই ফ্রি ক্লাসে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের বোর্ড কোশ্চেন আলোচনা করব ইনশাল্লাহ। তো আর দেরি না করে এখনই আমি শুরু করে দিব। আমার কথা কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ? আমার কথা কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ? আমাকে একটু জানিয়ে দাও। এবং আমি শুরু করব কিনা সেটা আমাকে একটু জানিয়ে দাও। আমি শুরু করব কিনা সেটা আমাকে একটু জানিয়ে দাও। এই যে দেখো, এই যে অংশীদারি ব্যবসা, এই অংশীদারি ব্যবসা থেকে তোমাদের কিন্তু 4 থেকে 5টা, সর্বনিম্ন 4টা এমসিকিউ আসবে। সর্বনিম্ন 4টা এমসিকিউ আসবে। এবং এই অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে। এই অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে। তাহলে অবশ্যই এই অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে আমরা শুরু করি। এবার এই অধ্যায়টা শুরু করার পূর্বে, মানে এমসিকিউ গুলো সমাধান করার পূর্বে, আমি এই অধ্যায়ের কিছু মূল বিষয় নিয়ে আমি আলোচনা করি। বিষয়গুলো হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। আমরা সবাই জানি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। চুক্তি ছাড়া কখনো অংশীদারি ব্যবসা গঠন করা যায় না এবং যাবেও না। চুক্তি হচ্ছে একমাত্র অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। মনে রাখতে হবে, অংশীদারি ব্যবসার জন্য নিবন্ধন বাধ্যতামূলক নয়। যেহেতু অংশীদারি ব্যবসার জন্য নিবন্ধন বাধ্যতামূলক নয়, সেহেতু অংশীদারি ব্যবসার আলাদা কোনো পৃথক সত্তা নাই। যৌথ মূলধনী কোম্পানির জন্য যেমন নিবন্ধন বাধ্যতামূলক, তাই যৌথ মূলধনী কোম্পানি কিন্তু একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী প্রতিষ্ঠান।
তো অংশীদারি ব্যবসা, এক মালিকানা ব্যবসা, এগুলোর জন্য কিন্তু নিবন্ধন বাধ্যতামূলক নয়। তাই এই ব্যবসাগুলোর আইনগত পৃথক কোনো সত্তা নাই, এই জিনিসটা মনে রাখবা। অংশীদারি ব্যবসা কত সালের? অংশীদারি ব্যবসা কত সালের? 1932 সালের। 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী আমরা এই অংশীদারি ব্যবসাটা পরিচালনা করে থাকি। কেমন? এই জিনিসটা একটু মাথায় রাখবা। তারপরে আসো, চুক্তি অনুযায়ী মূলধন এবং উত্তোলনের উপরে সুদ ধরতে হবে। আমরা চুক্তি অনুযায়ী, হ্যাঁ, মূলধন এবং উত্তোলনের উপরে কি ধার্য করব? সুদ ধার্য করব। এবার আসো, মূলধনের উপরে যে সুদ ধার্য করব, এটা চুক্তিতে বলা থাকলে ধার্য করব, চুক্তিতে বলা না থাকলে কিন্তু আমরা ধার্য করব না। এবার আসো, উত্তোলনের উপরে আমরা সুদ ধার্য করব। এবার কোন উত্তোলনের উপরে সুদ ধার্য করব এটা কি তোমরা জানো? খেয়াল করবা, আমরা উত্তোলনের উপরে যে সুদ ধরবো এটা কোন উত্তোলন? উত্তোলন কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে নগদ উত্তোলন আর একটা হচ্ছে পণ্য উত্তোলন। মনে রাখবা, পণ্য উত্তোলনের উপরে আমরা সুদ ধার্য করব না, আমরা শুধুমাত্র নগদ উত্তোলনের উপরে সুদ ধার্য করব। কমেন্ট করে বলো আমরা কোন উত্তোলনের উপরে সুদ ধার্য করব? নগদ উত্তোলনের উপরে সুদ ধার্য করব। এবার নগদ উত্তোলনের উপরে সুদটা আমরা দুই ভাবে ধার্য করব, একটা হচ্ছে মাসিক আর একটা হচ্ছে বাৎসরিক। একটা হচ্ছে মাসিক আর একটা হচ্ছে কি বার্ষিক। ওকে, এবার উত্তোলনের উপরে সবসময় যদি বার্ষিক উত্তোলন হয় তাহলে 6 মাসের সুদ নিব, যদি বাৎসরিক উত্তোলন হয় তাহলে ওই উত্তোলনের উপরে সবসময় আমরা 6 মাসের সুদ নিব। আমি আবারও বলতেছি, যদি কোনো অংশীদার প্রতিষ্ঠান থেকে বাৎসরিক উত্তোলন করে, বাৎসরিক, তাহলে ওই উত্তোলনের উপরে পার্সেন্ট ধরার পর আমরা 6 মাসের সুদ নিব। কয় মাসের? 6 মাসের। আর যদি মাসিক উত্তোলন হয় এই ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ মাসের প্রথমে উত্তোলন করলে, একটু খেয়াল করো, এটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি। মাসের প্রথমে যদি কোনো অংশীদার অর্থ উত্তোলন করে, মাসের প্রথমে যদি কোনো অংশীদার অর্থ উত্তোলন করে তাহলে আমরা তার উপরে 6.5 মাসের সুদ ধার্য করব। 6.5 মাসের সুদ ধার্য করব। এবার মাসের মাঝামাঝিতে যদি কোনো অংশীদার উত্তোলন করে তাহলে তার উপরে আমি 6 মাসের সুদ ধরব। মাসের শেষে যদি কোনো অংশীদার উত্তোলন করে তাহলে আমি তার উপরে 5.5 মাসের সুদ ধার্য করব। এইটুকু একটু মাথায় রাখবা। মাসের শুরুতে বললে আমরা 5.5 মাসের সুদ ধার্য করব। মাসের শুরুতে বললে কত? 6.5। এই জিনিসটা একটু মনে রাখবা। মাসের শুরুতে বললে কত? 6.5, আর মাসের শেষে বললে 5.5। এবার আসো 2 মাস অন্তর অন্তর, যদি 2 মাস অন্তর অন্তর কোনো অংশীদার উত্তোলন করে তাহলে আমরা 2.5 মাসের সুদ ধরব। যদি 3 মাস অন্তর অন্তর উত্তোলন করে তাহলে 1.5 মাসের সুদ ধরব। এই চারটা একটু মনে রাখবা, কেমন? এই জায়গাটা একটু মনে রাখবা। এই যে দেখো, মাসের প্রথমে যদি কোনো অংশীদার উত্তোলন করে তাহলে ওই উত্তোলনের উপরে আমি 6.5 মাসের সুদ নিব। মাসের মাঝামাঝি যদি করে 6 মাসের, মাসের শেষে যদি করে 5.5 মাসের। 2 মাস অন্তর অন্তর 2.5, 1 মাস অন্তর অন্তর হলে 1.5। মনে রাখবা, এগুলো হচ্ছে মাসিক উত্তোলনের ক্ষেত্রে। অর্থাৎ যদি অংশীদাররা মাসিকভাবে উত্তোলন করে, অর্থাৎ প্রত্যেক মাসে যদি উত্তোলন করে তাহলে এইভাবে আমরা উত্তোলনের উপরে সুদ ধার্য করব। বলতো এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা? মাসের প্রথমে উত্তোলন করলে, মাসের মাঝামাঝিতে করলে, মাসের শেষে করলে, 2 মাস অন্তর অন্তর, মানে 2 মাস পর পর যদি করে তাহলে 2.5 মাসের। এই প্রত্যেকটা হচ্ছে আমরা আগে পার্সেন্ট ধরবো, ধরার পর তারপরে আমরা এই মাসগুলো কাউন্ট করব। বলো তো বুঝতে পারছি কিনা? সবাই একটু কমেন্ট করে বলবো বুঝতে পারছো?
এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? এবার আসো চুক্তির অবর্তমানে। আমরা জানি অংশীদারি ব্যবসাটা হচ্ছে চুক্তির ব্যবসা। তো চুক্তির অবর্তমানে একটা জিনিসের উপরে অংশীদাররা সুদ পাবে। চুক্তির অবর্তমানে আমরা কার উপরে সুদ ধার্য করব জানো? ঋণের উপরে সুদ ধার্য করব। চুক্তির অবর্তমানে আমরা ঋণের উপরে সুদ ধার্য করব। কার উপরে সুদ ধার্য করব? ঋণের উপর। অর্থাৎ যদি কোনো অংশীদার প্রতিষ্ঠানে ঋণ দেয়, তাহলে এই ঋণের উপরে আমরা সুদ ধার্য করব এবং সেটা হচ্ছে 6%। চুক্তির অবর্তমানে আমরা ঋণের উপরে সুদ ধরবো। কার উপরে সুদ ধরবো? ঋণের উপরে সুদ ধরবো। ভালো করে বুঝো, কার উপরে সুদ ধরবো? ঋণের উপরে সুদ ধরবো। এই যে আমরা যে ঋণের উপরে সুদটা ধরবো, এবার আমরা ঋণের উপরে কয় পার্সেন্ট ধরবো ওইটা হচ্ছে বুঝার বিষয়। চুক্তিতে বলা নাই কয় পার্সেন্ট, তাহলে আমরা জানি কয় পার্সেন্ট ধরবো? 6% সুদ ধরবো। কয় পার্সেন্ট? 6% সুদ ধরবো। এই এমসিকিউটা কিন্তু তোমাদের আসবে। এবার আসো মুনাফা বন্টনের অনুপাত। মুনাফা বন্টনের অনুপাত। অংশীদারদের মুনাফাটা আমরা বন্টন করব 3 ভাবে। অংশীদারদের মুনাফাটা বন্টন করব আমরা কয় ভাবে? 3 ভাবে। 1, অনুপাত অনুযায়ী। অনুপাত যেমন প্রশ্নে এইরকম অনুপাত দেওয়া থাকবে 3:2:1 এরকম। 2, মূলধন অনুযায়ী। যে অংশীদার যত টাকা মূলধন দিছে ওই মূলধন অনুযায়ী আমি বন্টন করব। যেমন অংশীদাররা এইরকম মূলধন দেয় না, যেমন 1,50,000 টাকা দিছে একজনের, তারপরে 1 লক্ষ টাকা মূলধন দিয়েছে, তারপরে মনে করো 50,000 টাকা মূলধন দিছে। এইভাবে এই যে মূলধনটা দিছে এই মূলধন থেকে আমি অনুপাত বাইর করে নিব। এই মূলধন থেকে আমি একটা অনুপাত বাইর করে নিব। কিভাবে বাইর করবো? এই যে দেখো, আমার ডান পাশে যতগুলো শূন্য আছে সবগুলো শূন্য আমি কেটে ফেলবো। 4টা শূন্য কেটে ফেলবো, এই যে 4টা। তাহলে আমার থাকবে কত? 15, 10 আর হচ্ছে 5। এবার এই 3টা সংখ্যাকে আমি এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যেই সংখ্যাটা 3টার মধ্যে আছে। যেমন 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3, 5 দিয়ে 10কে ভাগ করলে ভাগফল হবে 2, 5 দিয়ে 5কে ভাগ করলে হবে 1। তাহলে এই যে দেখো, মূলধন থেকে আমি কিভাবে একটা অনুপাত বাইর করে নিলাম। যদি প্রশ্নে মূলধন অনুপাতে বাইর করতে বলে, তাহলে প্রত্যেক অংশীদার যে যত টাকা মূলধন প্রতিষ্ঠানে দিয়েছে ওই মূলধনটাকে আমি অনুপাতে কনভার্ট করে নিব। কিভাবে? এইভাবে অনুপাতে কনভার্ট করে নেব। নাম্বার 3, সেটা হচ্ছে সমানুপাত। এটার মানে হচ্ছে প্রশ্নে যদি অনুপাত এবং মূলধন অনুপাত এই দুইটার কোনোটাই যদি দেওয়া না থাকে, তাহলে আমি প্রত্যেক অংশীদারকে তার মুনাফার অংশটা সমান ভাগে ভাগ করে দিব। বলতো মুনাফা বন্টনের পদ্ধতি কয়টা? অংশীদারদের মুনাফা বন্টনের পদ্ধতি কয়টা? 3টা। বলো, কমেন্ট করে বলো, অংশীদারদের মুনাফা বন্টনের পদ্ধতি কয়টা? 3টা। একটা হচ্ছে অনুপাত, মূলধন অনুপাত, সমানুপাত। অনুপাত, মূলধন অনুপাত, সমানুপাত। কেমন? এবার আসো কমিশন ধার্য করার পদ্ধতি 2টা। কমিশন ধার্য করার পদ্ধতি 2টা। একটা হচ্ছে পরবর্তী কমিশন। একটা হচ্ছে পরবর্তী কমিশন, আরেকটা হচ্ছে পূর্ববর্তী কমিশন। দেখো, পরবর্তী কমিশন এবং পূর্ববর্তী কমিশন। এবার কমিশন ধরতে হবে নিট মুনাফার উপরে বা নিট আয়ের উপরে।
নিট মুনাফা, কমিশনটা ধরতে হবে নিট মুনাফার উপরে। এবার এই নিট মুনাফাটা আমরা বাহির করে নিব। নিট মুনাফাটা আমরা কিভাবে বাহির করব জানো? নিট মুনাফাটা আমরা বাহির করব আয় থেকে আমি ব্যয় বাদ দিব, আয় থেকে আমি ব্যয় বাদ দিব। নিট মুনাফাটা আমি কিভাবে বাইর করব? নিট মুনাফাটা আমি বাইর করব আয় থেকে ব্যয়গুলো বাদ দিব। এবার আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যে নিট মুনাফাটা আসবে, মনে করো আমার 30,000 টাকা নিট মুনাফা আসছে, 30,000 টাকা। এবার আমি কমিশন ধরবো 5% অথবা 4%, প্রশ্নে যেটা দেওয়া থাকবে। তাহলে আমি কি করব জানো? 4 দিয়ে গুণ করব, আর পরবর্তী বলার কারণে আমি 104 দিয়ে ভাগ করব। অর্থাৎ পরবর্তী বললে যা দিয়ে গুণ দিব ওই সংখ্যাটা 100 সাথে ভাগ করব। এই যে 4% না, এই যে পার্সেন্ট মানে 100, পরবর্তী মানে প্লাস, এবার কত 4, যদি 5 হইতো তাহলে 5 দিয়ে গুণ 105 দিয়ে ভাগ করতাম। আর পূর্ববর্তীর ক্ষেত্রে নরমালি আমরা পার্সেন্ট ক্যালকুলেশন করি যেভাবে, এভাবে করব। এই যে 100 দ্বারা, এই হচ্ছে কমিশন ধার্য করার নিয়ম। আমরা এই দুইভাবে হচ্ছে কমিশনটা ধার্য করব। এই দুইভাবে হচ্ছে আমরা কি ধার্য করব? কমিশনটা ধার্য করব। একটা হচ্ছে পরবর্তী কমিশন, আরেকটা হচ্ছে পূর্ববর্তী কমিশন। এখন প্রশ্নে কোনটা বলা থাকে সেই অনুযায়ী তুমি কমিশনটা ধার্য করবা। মনে রাখবা, এই দুইটার কোনোটাই যদি বলা না থাকে, প্রশ্নে পরবর্তী এবং পূর্ববর্তী এই দুইটার কোনোটাই বলা নাই, তাহলে তুমি ধরে নিবা পরবর্তীটাকে। যদি প্রশ্নে পূর্ববর্তী নাকি পরবর্তী কোনো কিছুই বলা নাই, তাহলে আমরা কোনটা ধরবো? আমরা পরবর্তীটা ধরবো। কোনটা ধরবো বলো? কোনটা ধরবো? পরবর্তীটা ধরবো। বলো তো, বুঝতে পারছো কিনা? গ্রুপে একটু মেসেজ দিয়ে বাকিদেরকে জয়েন করতে বলো। দেখো বুঝতে পারছো কিনা কমিশন যে আমি ধার্য করব, এটা বুঝতে পারছো কিনা বলো। কমিশন যে ধার্য করব এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আমরা যে কমিশন ধার্য করব এইটা বুঝতে পারছি কিনা একটু বলো। এবার আসো, এই অংশীদারি ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব। সিকিউ করতে গেলে কিন্তু এই জিনিসগুলো লাগে। তো এই লাভ লোকসান বন্টন হিসাবের ডেবিট এবং ক্রেডিট দুইটা পাশ আছে। এটা হচ্ছে ডেবিট পাশ। এই ডেবিট পাশে বসবে প্রতিষ্ঠানের ব্যয়গুলো, আর এই পাশটা হচ্ছে ক্রেডিট পাশ। এই ক্রেডিট পাশে বসবে প্রতিষ্ঠানের আয়গুলো। এই যে দেখো, ডেবিট পাশে বসবে প্রতিষ্ঠানের ব্যয়গুলো, ক্রেডিট পাশে বসবে প্রতিষ্ঠানের আয়গুলো। এবার ক্রেডিট পাশে কোন কোন আইটেমগুলো বসবে আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্রেডিট পাশে প্রথমে বসবে নিট লাভ, এটা প্রশ্নে দেওয়া থাকে। তারপরে বসবে উত্তোলনের সুদ, তারপরে বসবে পণ্য উত্তোলন। এই জিনিসগুলো আমরা ক্রেডিট পাশে বসাবো। ডেবিট পাশে বসবে মূলধনের সুদ। ডেবিট পাশে বসাবো কি আমরা? মূলধনের সুদ। তারপরে আমরা বসাবো বেতন, যদি কোনো অংশীদার বেতন পায়। তারপরে বসাবো ঋণের সুদ। তারপরে আমরা লিখব বকেয়া খরচ, যদি কোনো খরচ বকেয়া থাকে। তারপরে আমরা লিখব কমিশন। তারপরে আমরা মুনাফার অংশ বাহির করব। মুনাফার অংশ বাহির করে ওই মুনাফার অংশটা আমরা ডেবিট পাশে লিখব। তাহলে এই যে দেখো, আমরা ডেবিট পাশে কোন আইটেমগুলো লিখব এবং ক্রেডিট পাশে কোন আইটেমগুলো লিখব, এটা আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো। ডেবিট পাশে এবং ক্রেডিট পাশ লাভ লোকসান বন্টন হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের হিসাব। লাভ লোকসান বন্টন হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের হিসাব। আমি আবারও বলতেছি, লাভ লোকসান বন্টন হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের হিসাব। প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের হিসাব।
তো আমরা যেটা করব, ডেবিট পাশে আমরা ব্যয়গুলো বসাবো, ক্রেডিট পাশে আমরা আয়গুলো বসাবো। কেমন? এবার আসো আমরা এমসিকিউতে চলে যাচ্ছি। এবার আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো প্রথম এমসিকিউটা কি বলছে, কোনটি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি? কোনটি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি? হাসিব আহমেদ, পণ্য উত্তোলন তো ডেবিট না, পণ্য উত্তোলন ডেবিট না, পণ্য উত্তোলন ক্রেডিট পাশে বসে। কারণ পণ্য উত্তোলন করলে এটার জাবেদা আমরা কি লিখি? এটার জাবেদা আমরা কি লিখি? এই যে পণ্য উত্তোলন করলে এটার জাবেদা আমরা কি লিখি? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। তো ক্রয় যদি ক্রেডিট পাশে কখনো বসে, তার মানে আমরা ধরে নেই এটা ক্রয় হ্রাস পেয়েছে। আর ক্রয় যদি হ্রাস পায় তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য কি হয়? আয় হয়। ক্রয় যদি হ্রাস পায় এটা প্রতিষ্ঠানের জন্য আয় হয়, তাই এটা ক্রেডিট পাশে বসবে। এবার অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তিপত্র। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তিপত্র। একটু আগে আমরা পড়ছি, তো এটা আমরা জানি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি। এবার আসো 2 নম্বর প্রশ্ন, অংশীদারি কারবারের বিলোপ সাধন। আমরা জানি বিলোপ সাধন মানে হচ্ছে অংশীদারদের মধ্যে সম্পর্কের বিলোপ সাধন। অংশীদারি কারবারের বিলোপ সাধন বলতে বোঝাচ্ছে অংশীদারদের মধ্যে যে সম্পর্ক আছে ওই সম্পর্কের বিলোপ সাধনকে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন বলে। তো অংশীদারি ব্যবসার বিলোপ সাধন এটা 1932 সালের অংশীদারি আইনের 39 নং ধারায় বলা হয়েছে। অংশীদারি ব্যবসার বিলোপ সাধন এটা কত নং ধারায় বলা হয়েছে? 39 নং ধারায় বলা হয়েছে। হ্যাঁ, 39 নং ধারায়। তাহলে এই জায়গায় একটু খেয়াল করো যে অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটে কিসের কারণে? কোনো অংশীদার যদি মৃত্যু হয় তাহলে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন ঘটবে। কোনো অংশীদার যদি দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া বলতে বোঝায় সম্পদ থেকে যদি দায় বেশি হয়ে যায়। কোনো অংশীদার যদি পাগল হয়ে যায়, তাহলে এই 3টা কারণেই কিন্তু অংশীদারি ব্যবসা কি করতে পারে? বিলোপ সাধন করতে পারে। তাহলে 1, 2, 3 তিনটাই কিন্তু সঠিক। কথা কি বুঝতে পারছো? তাহলে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন এই 3টা কারণেই কিন্তু ঘটতে পারে। কয়টা কারণে? 3টা কারণেই কিন্তু অংশীদারি ব্যবসার বিলোপ সাধন ঘটতে পারে। বলো তো এটা বুঝতে পারছো কিনা? আর অংশীদারি ব্যবসার বিলোপ সাধন কত সালের আইন দ্বারা? 1932 সালের অংশীদারি আইনের 39 নং ধারায় বলা হয়েছে। 39 নং ধারায় বলা হয়েছে যে অংশীদারদের মধ্যে সম্পর্কের বিলোপ সাধনকে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন বলে। এবার দেখেন, অংশীদারি ভিত্তিতে গঠিত ব্যাংকিং অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা কত হবে? ব্যাংকিং অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা কত হবে? 10 জন। মনে রাখবা, সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ 20 জন। আর ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ 10 জন। এই কথাটা মনে রাখবা। ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, ব্যাংকিং যদি অংশীদারি ব্যবসাটা ব্যাংকিং রিলেটেড হয়, ব্যাংক রিলেটেড হয়, তাহলে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন আর সর্বনিম্ন হবে 2 জন। আর যদি এটা সাধারণ অংশীদারি ব্যবসা হয়, সর্বনিম্ন 2, সর্বোচ্চ 20। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এই জায়গাটা ক্লিয়ার কিনা বলো তো? এই জায়গাটা ক্লিয়ার কিনা? অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যাটা বুঝতে পারছো কিনা বলো? অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যাটা ক্লিয়ার কিনা বলো? অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যাটা ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? এবার দেখো, বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের? 1932 সালের। ভারতীয় অংশীদারি ব্যবসার আইনও কিন্তু 1932 সালের। তাহলে বাংলাদেশে প্রচলিত কত সালের অংশীদারি আইন আছে? 1932 সালের। কত সালের? 1932 সালের। শোনো, এই এমসিকিউ গুলো পারলে এই অধ্যায় থেকে যেই এমসিকিউ গুলো আসবে তুমি পারবা 100% থাকো। এবার দেখো, অংশীদারগণ প্রত্যেকে মাসের মাঝামাঝিতে, এই যে মাসের বলছে মানে
তারা মাসিক উত্তোলন করতেছে। একটু ভালো করে খেয়াল করো, মাসের মাঝামাঝি যদি অংশীদাররা উত্তোলন করে, তাহলে একটা সময় গিয়ে মানে নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি উত্তোলন করে, তাহলে মোট উত্তোলনের উপরে সে কত মাসের সুদ পাবে? মাঝামাঝি, তাহলে 6 মাসের। মাঝামাঝি হইলে কয় মাসের? 6 মাসের। মনে রাখবা, যদি শুরুতে হইতো 6.5, মাঝামাঝি 6, শেষ হইলে 5.5, এই তিনটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? এবার আসো, অংশীদারি ব্যবসায়ে একজন সীমাবদ্ধ অংশীদার নিচের কোনটি করতে পারে না? একজন সীমাবদ্ধ অংশীদার নিচের কোনটি করতে পারে না? মুনাফা বন্টনে অংশ নিতে পারে, ব্যবসায়ের হিসাব পরীক্ষা করতে পারে, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, নিজস্ব মূলধন ফেরত নিতে পারে। এই তিনটা কিন্তু সীমাবদ্ধ অংশীদার করতে পারে। তাহলে করতে পারে না কোনটা? সে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। সে ব্যবসা পরিচালনায় কি করতে পারে না? অংশগ্রহণ করতে পারে না। যে অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না, ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, মুনাফার অংশ বন্টন করে নেয়, ওই সকল অংশীদারকে বলা হয় নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার। ওই সকল অংশীদাররা ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তাদের দায় কি? সীমাবদ্ধ। তাদের দায় কি? সীমাবদ্ধ। এবার আসো, অংশীদারি ব্যবসা কোন ব্যবসার অনুরূপ? সমবায় না, রাষ্ট্রীয় না, এক মালিকানা ব্যবসার অনুরূপ। অংশীদারি ব্যবসা কোন ব্যবসার অনুরূপ? এক মালিকানা ব্যবসার অনুরূপ। ক্লিয়ার? অংশীদারি ব্যবসা বলে সমবায় ব্যবসার অনুরূপ না, না। অংশীদারি ব্যবসা কোন ব্যবসার অনুরূপ? এক মালিকানা ব্যবসার অনুরূপ। এবার দেখো, আশা ও নিশা একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে 1,50,000 টাকা ও 1 লক্ষ টাকা। তারা মূলধনের উপরে 10% সুদ ধার্য করে। আশা কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। এই যে আশামণি, সে কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। তো একটু আগেই কিন্তু আমি বলছি, যে ব্যক্তি কারবার পরিচালনায় অংশগ্রহণ করবে না কিন্তু মুনাফার অংশ বন্টন করে নিবে, তারপরে ব্যবসার সবকিছু পর্যালোচনা করবে, মানে সব দেখাশোনা, মানে খাতাপত্র এগুলো দেখতে পারবে, বাট সে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, এমন অংশীদারকে কি অংশীদার বলে? সেটা হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার। নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার। কি অংশীদার? নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। বলো তো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? বুঝতে পারছো? অংশীদারি ব্যবসা পরিচালনা করে কে? নিশ্চয়ই আমরা জানি কে পরিচালনা করবে। অংশীদাররা পরিচালনা করবে। অংশীদারি ব্যবসার জন্য আলাদা কোনো পরিচালন পর্ষদ কিন্তু, হ্যাঁ, একটু খেয়াল করো, অংশীদারি ব্যবসা পরিচালনা করে কে? অংশীদারি ব্যবসা পরিচালনা করে অংশীদার। কারণ অংশীদারি ব্যবসার জন্য আলাদা কোনো পরিচালন পর্ষদ তৈরি করার প্রয়োজন নাই। অংশীদারদের মধ্য থেকে যে কোনো অংশীদার এই ব্যবসাটা কি করতে পারে? পরিচালনা করতে পারে। কেমন? ভারতীয় অংশীদারি আইন কত সালের? ভারতীয় অংশীদারি আইন কত সালের? ভালো করে বুঝো, ভারতীয় অংশীদারি আইন কত সালের? 1932 সালের। ভারতীয় অংশীদারি আইন কত সালের? 1932 সালের। বলো, ভারতীয় অংশীদারি আইন কত সালের? 1932 সালের। কত সালের? 1932 সালের। ভাই, 1994 সালের এটা হচ্ছে কোম্পানি আইন। 1994 সালের এটা কোম্পানি আইন। 1913 সালে হচ্ছে কোম্পানি আইনটাকে সংশোধন করা হয়েছিল। 1913 সালে কোম্পানি আইন সংশোধন করা হয়েছিল। আর অংশীদারি ব্যবসার আইন হচ্ছে 1932 সালের। কত সালের? 1932 সালের।
এবার দেখেন, অংশীদারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো চুক্তি, একাধিক সদস্য, অসীম দায়। তিনটাই সঠিক। অংশীদারি ব্যবসার এই যে অংশীদারি ব্যবসার মূল বৈশিষ্ট্যগুলো কি কি? চুক্তি থাকতে হবে অংশীদারদের মধ্যে। চুক্তি ছাড়া কখনো অংশীদারি ব্যবসা গঠন করা যায় না। অংশীদারি ব্যবসা কোনো সামাজিক মর্যাদার বলে প্রতিষ্ঠিত হয় না। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠিত হয় চুক্তির মাধ্যমে। আমার বাবা অংশীদার ছিল, আমি ওই ব্যবসার অংশীদার দাবি করতে পারবো না, কারণ চুক্তিটা আমার বাবার সাথে, আমার সাথে কোনো অংশীদারি ব্যবসার চুক্তি না। এই জন্য মনে রাখতে হবে, অংশীদারি ব্যবসা কোনো সামাজিক মর্যাদার বলে প্রতিষ্ঠিত হয় না। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠিত হয় চুক্তির মাধ্যমে। যার সাথে চুক্তি থাকবে সেই অংশীদার হতে পারবে, চুক্তি নাই তো অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে না। বুঝতে পারছো কিনা বলো? দেখো, অংশীদারি ব্যবসায় অংশীদারগণকে কোন অনুপাতে মূলধন বিনিয়োগ করতে হয়? মানে অংশীদাররা অংশীদারি ব্যবসায় মূলধন দিবে কি অনুপাতে? সমানুপাতে, একটি নির্দিষ্ট অনুপাতে না, অংশীদারি চুক্তি অনুযায়ী। অর্থাৎ আমার চুক্তিতে যেটা বলা থাকবে, সেই অনুযায়ী কিন্তু আমরা প্রতিষ্ঠানে কি করব? মূলধন বিনিয়োগ করব। বুঝতে পারছি কিনা বলো? আমরা চুক্তিতে যেটা বলা থাকবে, কারণ অংশীদারি ব্যবসার মেন জিনিসটাই তো হয়েছে চুক্তি। চুক্তিতে যেটা বলা থাকবে আমরা সেটাই করব। চুক্তিতে যদি মূলধনের উপরে সুদ ধরতে বলে তাহলে ধরবো, চুক্তিতে উত্তোলনের উপরে সুদ ধরতে বললে ধরবো, যদি না বলে তাহলে ধরবো না। কথা কি বুঝতে পারছো? এবার আসো, অংশীদারি কারবারের উন্নয়নের প্রধান অন্তরায় কোনটি? মানে প্রধান কারণ কোনটি? সেটা হচ্ছে অসীম দায়। এই যে হচ্ছে কি, দায়টা অসীম। অংশীদারি কারবারের উন্নয়নের প্রধান অন্তরায় কোনটি? অসীম দায়। কোনটা? অসীম দায়। হ্যাঁ, এবার আসো, একটু আগে এই কথাটা আমি বলেছিলাম, যখন আমি বেসিক আলোচনা করতেছিলাম তখন এই জায়গায় এই কথাটা বলেছিলাম। কোন ব্যবসায় আইনগত পৃথক সত্তা নেই? আইনগত পৃথক সত্তা নেই। দেখো, কোন ব্যবসায়? কোম্পানি ব্যবসা, এটা তো কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। সমবায় ব্যবসা, এটা কিন্তু নিবন্ধন করতে হয়, রাষ্ট্রীয় কারবার, এটা তো অবশ্যই। অংশীদারি ব্যবসা, এই অংশীদারি ব্যবসার নিবন্ধন যেহেতু বাধ্যতামূলক নয়, তাই অংশীদারি ব্যবসার কি নয়? অংশীদারি ব্যবসায়ের আইনগত পৃথক আলাদা কোনো সত্তা নেই। আলাদা কোনো কি নেই? সত্তা নেই। এবার আসো, অংশীদারি ব্যবসা পরিচালনায় অংশীদারদের দায়িত্বের পরিধি কতটুকু? অসীম। অসীম। এই যে দেখো, অংশীদারি ব্যবসা পরিচালনায় যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করে, এই যে তাদের দায়িত্বের পরিধিটা কতটুকু? অসীম। কথা কি বুঝতে পারছো? তাদের দায়িত্বের পরিধি কতটুকু? অসীম। তারপরে এসো, কত সালের আইন অনুযায়ী অংশীদারি কারবার গঠিত হয়? 1932 সালের। এটার কি পড়বো আমরা? 1932 সালের। অংশীদারি ব্যবসার মূল উপাদান কি? বলো, অংশীদারি ব্যবসার মূল উপাদান কি? অংশীদারি ব্যবসার মূল উপাদান হচ্ছে অংশীদারি চুক্তি। অংশীদারি ব্যবসার মূল উপাদান কি? এই যে অংশীদারি চুক্তি, মানে অংশীদারদের মধ্যে চুক্তি, অংশীদারি চুক্তি। অংশীদারি কারবার গঠনের জন্য নিচের কোনটি অপরিহার্য? চুক্তিপত্র। অংশীদারি কারবার গঠনের জন্য, ভালো করে বুঝো, অংশীদারি কারবার গঠনের জন্য নিচের কোনটি? হ্যাঁ, এবার দেখো, অংশীদারি কারবার সৃষ্টি হয় কিসের ফলে? অংশীদারি কারবার সৃষ্টি হয় কিসের ফলে? বলো, অংশীদারি কারবার সৃষ্টি হয় ব্যক্তি চুক্তির ফলে। হ্যাঁ, আমি যদি চুক্তি না করি তাহলে আমি কিন্তু অংশীদারি কারবার গঠন করতে পারবো না। 2,
অভক্ত চুক্তির ফলে। হ্যাঁ 3 সামাজিক অধিকারের বলে না, অংশীদারি ব্যবসা সামাজিক অধিকারের বলে তৈরি হয় না, মানে সামাজিক মর্যাদায় তৈরি হয় না। মানে তোমার বাবা একটা অংশীদারি ব্যবসার অংশীদার, তুমি নিজেকে ওই ব্যবসার অংশীদার দাবি করতে পারো না, তোমার বাবাই শুধু অংশীদার, তুমি না, কারণ চুক্তিটা তোমার বাবার সাথে, তোমার সাথে না। তাই 1 আর 2 হবে। কেমন? দেখো এটা তোমাদের পরীক্ষায় আসবে, এই এমসিকিউটা তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, এটা তোমাদের পরীক্ষায় আসবে এই এমসিকিউটা। চুক্তির অবর্তমানে অংশীদারের প্রদত্ত ঋণের সুদের হার কত হবে? চুক্তির অবর্তমানে মানে চুক্তির বাইরে গিয়ে যদি কোনো অংশীদার প্রতিষ্ঠানের ঋণ দেয়, তাহলে আমরা ওই ঋণের উপরে কত পার্সেন্ট সুদ ধরবো? আমরা 6% সুদ ধরবো। কয় পার্সেন্ট? 6% আমরা সুদ ধরবো। মানে চুক্তিতে যদি বলা না থাকে তাহলে আমরা কয় পার্সেন্ট সুদ ধরবো? 6% সুদ ধরবো। এবার দেখো ওই কোশ্চেনটাকে আবার ঘুরিয়ে দিছে, অর্থাৎ এইটা কিন্তু একই রিলেটেড কোশ্চেন, এইটাও তোমাদের পরীক্ষায় আসবে, মানে ওইটা অথবা এটা একই। ওই যে অংশীদারি চুক্তির অবর্তমানে একজন অংশীদার নিচের কোনটি প্রাপ্য হবেন? এই জায়গা থেকে একজন অংশীদার মূলধনের সুদ এটাও তিনি পান, ঋণের সুদ এটাও তিনি পান, বেতন এটাও তিনি পান, কমিশন, এই 4টা জিনিসই কিন্তু একজন অংশীদার পায়। কিন্তু এই 3টা চুক্তিতে বলা থাকলে পাবে, এই 3টা হচ্ছে চুক্তিতে বলা থাকলে পাবে। আর এই যে ঋণের সুদ, এটা চুক্তিতে বলা থাকলে তো পাবেই পাবে, চুক্তিতে বলা না থাকলে তার আগে পাবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ এটা পাবেই, চুক্তিতে বলা থাকলেও পাবে, বলা না থাকলেও পাবে। আর বাকি যে 3টা, ওই 3টা চুক্তিতে বলা না থাকলে পাবে না, যদি চুক্তিতে বলা থাকে তাহলে অংশীদাররা পাবে। এবার আসো, এটাও কিন্তু আমি একটু আগে আলোচনা করছি। চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের অংশীদারদের মুনাফা কিভাবে বন্টন করব? মুনাফা বন্টন করার পদ্ধতি ছিল 3টা। একটা হচ্ছে অনুপাত, সমানুপাত, মূলধন অনুপাত। যদি অনুপাত আর মূলধন এই 2টার মধ্যে কোনোটাই বলা না থাকে তাহলে আমরা সমান ভাগে অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন করে দিব। আমরা সমান ভাগে অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন করে দিব। গ্রুপে একটা মেসেজ দাও, দিয়ে বলো তারা কি ক্লাস করবে নাকি করবে না। যদি না করে তাদেরকে কি করব? গ্রুপ থেকে বাইর করে দিব আমরা আজকে। কেমন? বুঝতে পারছো কিনা বলো? চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের অংশীদারদের মুনাফা কিভাবে বন্টন করব আমরা? সেটা হচ্ছে সমান অনুপাতে, অর্থাৎ যতজন অংশীদার থাকবে ততজন অংশীদারের মধ্যে আমি টাকাটা কি করে দিব? বন্টন করে দিব। কি করে দিব? বন্টন করে দিব। কেমন? ওকে। এবার আসো, অংশীদারি কারবারের চুক্তির অবর্তমানে কি পায়? অংশীদারি কারবারের চুক্তির অবর্তমানে কি হয়? অংশীদারদের মধ্যে লাভ লোকসান সমহারে বন্টিত হবে। সঠিক। সকল অংশীদারদের সম্মতি ব্যতীত নতুন অংশীদার আগমন ও পুরাতন অংশীদারদের অবসান করতে পারে। অংশীদারি ফার্মের দায় অংশীদারদের মধ্যে ব্যক্তিগতভাবে ও সামগ্রিকভাবে বর্তায়। বলো কোনটা সঠিক হবে? বলো কোনটা সঠিক হবে? দেখো, অংশীদারি কারবারের চুক্তির অবর্তমানে কোনটা হবে? বলো চুক্তির অবর্তমানে কোনটা হবে? এই জায়গায় দেখো, অংশীদারদের মধ্যে লাভ লোকসান সমহারে বন্টিত হবে। 2 সকল অংশীদারদের সম্মতি ব্যতীত নতুন অংশীদার আগমন ও পুরাতন অংশীদারদের অংশীদারিত্বের অবসান করতে পারে। অংশীদারি ফার্মের দায় অংশীদারদের মধ্যে ব্যক্তিগতভাবে ও সামগ্রিকভাবে বর্তায়। বলো কোনটা সঠিক হবে? তাড়াতাড়ি বলো। দেখো এই জায়গায় এইটাই সঠিক।
আর এই জায়গায় মেবি প্রশ্নটা একটু ভুল আছে। দেখো প্রশ্নটা এই জায়গায় একটু ভুল আছে, সেটা হচ্ছে অংশীদারি কারবারের চুক্তির অবর্তমানে কি হয়, মানে চুক্তিতে যদি বলা না থাকে কি হয় অবর্তমানে, তাহলে এই জায়গায় না হবে চুক্তির অবর্তমানে, মানে কোনটা হয় না। যদি অংশীদারি কারবারের চুক্তির অবর্তমানে এই জিনিসটা হবে, মানে চুক্তিতে বলা না থাকলে আমরা লাভ লোকসানটা সমহারে বন্টন করে দিব, কিন্তু এইটুক বলা থাকলে উত্তর এটাই সঠিক। আর যদি এই জায়গায় না শব্দটা বলে তাহলে উত্তর 2 আর 3 সঠিক হবে। কেমন? 2 আর 3 সঠিক হবে। এই প্রশ্নটা একটু সমস্যা আছে, প্রশ্নটা একটু সমস্যা আছে। কথাটা বুঝতে পারছেন কিনা বলেন, কথাটা বুঝতে পারছেন কিনা আমাকে বলেন, কথাটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন প্লিজ। আচ্ছা, এরপরে আসেন, এটা আমরা পারি, এটা একটু আগেও পড়ছি। অংশীদারি চুক্তিতে উত্তোলনের উপরে সুদ ধার্যের কথা উল্লেখ না থাকলে সুদের হার কত হবে? 0%। এই জায়গায় ভুলে আবার আপনারা 6% দিয়েন না, এই জায়গায় ভুলে আবার 6% দেন না। অংশীদারি চুক্তিতে উত্তোলনের উপরে সুদ ধার্যের কথা উল্লেখ না থাকলে, মানে যদি কোনো অংশীদার উত্তোলন করে আর ওই উত্তোলনের উপরে যদি সুদ ধার্য করতে না বলে, তাহলে আমরা কিন্তু ধার্য করব না। আরে ভাই 6% কখন? সেটা তো ঋণ হইব, ঋণ। কিন্তু এই জায়গায় তো বলছে উত্তোলনের কথা, তাই না? তাই উত্তোলনের উপরে পার্সেন্ট ধরতে বললে ধরবো, না ধরলে নাই। তাই আমি এ জায়গায় কিন্তু 6 দিব না। কেমন? বলেন এটা কি হবে? এটা আপনারা বলেন কি হবে? অংশীদারদের মধ্যে মুনাফা বন্টিত হয় চুক্তি অনুসারে। হ্যাঁ, চুক্তির অবর্তমানে সমানভাবে, ঠিক আছে। চুক্তির অবর্তমানে মূলধন অনুপাতে না, তাহলে 1 আর 2, তাহলে 1 আর 2 কোনটাতে আছে? এই যে ক, তাহলে 1 আর 2 হবে। এই যে তোমরা ভুল বললে, এটা হবে কেন? কি বলছে প্রশ্নটা বুঝো তো। অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন আমরা কিভাবে করব? চুক্তি অনুসারে, মানে চুক্তিতে যেটা বলা থাকবে সেটা। নাম্বার 2, যদি চুক্তিতে বলা না থাকে তাহলে সমানভাবে দিব। নাম্বার 3, এ জায়গায় যেটা দেওয়া চুক্তির অবর্তমানে মূলধন অনুপাতে, মানে চুক্তিতে বলা না থাকলে কি তুমি মূলধন অনুপাতে দিবা? না, মূলধন অনুপাতে তো দেওয়া যাবে না, এটা চুক্তিতে বলা থাকতে হবে। কেমন? তাহলে এটার উত্তর হবে 1 এবং 2। এবার আসেন আমরা অঙ্কে চলে যাই। এবার আমরা অঙ্কের প্রশ্নগুলো সমাধান করি, চলেন। নিচের উদ্দীপকটি পড়ে 26 এবং 27 নাম্বার প্রশ্নের উত্তর দাও। করিম, রহিম, শাপলা একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। মুনাফার প্রত্যাশায় করিম প্রতি মাসের প্রথম তারিখে 500 টাকা, শাপলা প্রতি মাসের শেষ তারিখে 1000 টাকা করে 1000 টাকা করে নগদ উত্তোলন করে উত্তোলনের উপরে 5% হারে সুদ ধার্য করতে হবে। করিমকে কত মাসের সুদ দিতে হবে? করিমকে ভালো করে বুঝো, এই যে করিম মাসের প্রথমে বলছে, তাহলে মাসের প্রথমে হলে 6.5 মাসের, মাসের প্রথমে হলে কত? 6.5 মাসের। আর যদি বলে শাপলা প্রতি মাসের শেষে, তাহলে হবে 5.5। যদি শাপলারটা বলে 5.5 মাসের। এবার আসো, এই জায়গায় কি বলছে? এই যে দেখো, উক্ত বছরে শাপলার উত্তোলনের উপরে ধার্যকৃত সুদ অংশীদারি কারবারের নিচের কোনটিকে প্রভাবিত করবে? এটা আয়, উত্তোলনের সুদ, এটা অংশীদারি প্রতিষ্ঠানের জন্য কি? আয়। উত্তোলনের সুদ অংশীদারি প্রতিষ্ঠানের জন্য কি? আয়। এই যে দেখো, শাপলা যে উত্তোলন করছিল না, ওই শাপলার উত্তোলনের উপরে যে ধার্যকৃত সুদটা আমরা ধরবো, এই সুদটা অংশীদারি কারবারের নিচের কোনটাকে প্রভাবিত করবে?
অবশ্যই এটা আয়কে প্রভাবিত করবে, কারণ আমরা একটু আগে পড়ছিলাম লাভ লোকসান বন্টনের ক্রেডিট পাশে আয়গুলো বসে, আর উত্তোলনের সুদ ক্রেডিট পাশে কিন্তু বসে। বলেন তো ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের? বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই প্রশ্নটা আমরা একটু দেখি, এটাও গুরুত্বপূর্ণ একটু প্রশ্ন। একটি অংশীদারি কারবারের এ বি সি তিনজন অংশীদার, তাদের মুনাফা বন্টনের অনুপাত 3:2:1। বন্টনযোগ্য মুনাফা 90,000 টাকা। সি এর মুনাফা কত? এই যে সি এর মুনাফা, তাহলে টোটাল বন্টনযোগ্য মুনাফা 90,000। এই জায়গায় সি এর অনুপাত কত? 1। এই জন্য 1 দিয়ে গুণ করব। টোটাল অনুপাতের যোগফল কত? এই যে 3, 2, 1, 6। তাহলে 6 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে? বলো কত আসবে? 15,000। তাহলে 15,000 টাকা। দেখো বুঝতে পারছো কিনা? 90,000কে 6 দিয়ে গুণ 1 দিয়ে 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। মনে রাখবা যার যার অনুপাত দ্বারা গুণ করতে হবে, আর অনুপাতের টোটাল যোগফলটা দ্বারা ভাগ করতে হবে। আমরা কি ক্লিয়ার হইতে পারছি? আমরা কি ক্লিয়ার হইতে পারছি? এখন আর কেউ কথা বলবে না। XYZ একটি অংশীদারি ব্যবসায়ের 3 জন অংশীদার, তাদের মুনাফা বন্টনের অনুপাত 3:2:1। বন্টনযোগ্য মুনাফা 1,08,000 টাকা। তাহলে জেটের মুনাফার পরিমাণ কত? সেম জিনিস, এই যে 1,08,000। 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। এই যে দেখো 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, 6 দিয়ে ভাগ, তাহলে কত? 18,000 টাকা। তাহলে 18,000 টাকা। দেখেন বুঝতে পারছেন কিনা? যার যার অনুপাত দ্বারা গুণ, যার যার অনুপাত দ্বারা গুণ এবং অনুপাতের যোগফল দ্বারা ভাগ, যার যার অনুপাত দ্বারা গুণ এবং অনুপাতের যোগফল দ্বারা ভাগ। দেখেন এটা একটু কঠিন আছে, আমরা একটু ভালো করে বুঝি। দেখেন নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। 30 আর 31। এবি একটি অংশীদারি ব্যবসার 2 জন অংশীদার, তাদের মুনাফা বন্টনের অনুপাত 3:2। 2020 সালে বি এর মাসিক বেতন 2500 টাকা ধার্য করার পূর্ববর্তী নিট মুনাফা ছিল 75,000 টাকা। অর্থাৎ বি এর বেতন দেওয়ার পূর্বে বি কে আমরা মাসিক বেতন দিচ্ছি 2500 টাকা করে। এবার বি এর এই বেতনটা দেওয়ার পূর্বে প্রতিষ্ঠানের নিট মুনাফা 75,000 টাকা। এরপরে দেখো তারা 5-এর 1 অংশ হারে মুনাফা প্রদানের শর্তে সি কে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে। এবার এই জায়গায় 30 নাম্বারটা কি বলছে দেখো, বি এর মুনাফার পরিমাণ কত? বি এর মুনাফা। আচ্ছা বি এর মুনাফা বাইর করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে দেখো প্রতিষ্ঠানের বন্টনযোগ্য মুনাফা কত? 75,000 টাকা। এই 75,000 টাকা থেকে আমরা যে বি কে প্রত্যেক মাসে 2500 টাকা করে বেতন দিচ্ছি ওইটা বাদ দিতে হবে। তাহলে 2500 টাকা করে প্রত্যেক মাসে দিচ্ছি, তাহলে অঙ্ক করি 1 বছর, 1 বছর সমান 12 মাস। তাহলে 2500-কে 12 দিয়ে গুণ দিলে কত হয় বলো? 2500-কে 12 দিয়ে গুণ দিলে কত হয় বলো? বলো 2500-কে 12 দিয়ে গুণ দিলে কত হয় বলো? কত? 30,000। তাহলে এই 30,000 টাকা তোমাকে আগে বাদ দিতে হবে। এই যে নিট মুনাফা থেকে এই 30,000 টাকা, এই 30,000 টাকা হচ্ছে ব্যয়, এটা বাদ দিবা। বাদ দেওয়ার পর আর থাকবে কয় হাজার? 45,000। এই 45,000 টাকা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। কার? এ আর বি এর। এবার এ আর বি এর বন্টনযোগ্য মুনাফার অনুপাত কত? 3 আর 2। তাহলে এই 3 আর 2 এর ভিতরে বি এর কত? 2। তাহলে বি এরটা দ্বারা গুণ দিবা, আর অনুপাতের যোগফল হচ্ছে 5। 5 দ্বারা ভাগ করো, কত আসে বলো? এই যে 45,000-কে 3 দিয়ে 2 দিয়ে গুণ 5 দিয়ে ভাগ, তাহলে কত আসে বলো?
18,000 টাকা, তাহলে বি এর বন্টনযোগ্য মুনাফা 18,000 টাকা। বি এর বন্টনযোগ্য মুনাফা 18,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো। দেখো প্রথমে আমি কি করলাম, ওই যে প্রতিষ্ঠানের নিট মুনাফাটা লিখছি, এই যে 75,000 টাকা। এবার আমরা যে বি কে প্রত্যেক মাসে 2500 টাকা করে বেতন দিচ্ছি, এই বেতনটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তো প্রতিষ্ঠানের জন্য যেহেতু ব্যয়, এই জন্য এই ব্যয়টা আমাকে বাদ দিতে হবে। তো এই ব্যয়টা যদি আমি বাদ দেই, তাহলে ব্যয় আসে কয় হাজার, 30,000 টাকা। কিভাবে? 2500-কে 12 দ্বারা গুণ দাও, কারণ আমরা অঙ্ক করি 1 বছর, 1 বছর সমান 12 মাস। তার মানে বি এর বেতন আসে 30,000 টাকা। তাহলে আয় থেকে আমি ব্যয় বাদ দিব, বাদ দেওয়ার পর আমার বন্টনযোগ্য মুনাফা কয় হাজার টাকা আসে, 45,000 টাকা। এবার এই 45,000 টাকা কে পাবে? এই যে এ আর বি পাবে, এ আর বি। তাহলে এর অনুপাত কত, 3, বি এর কত, 2। তাহলে এই যে দেখো 45 বি এর অনুপাত দ্বারা গুণ আর অনুপাতের যোগফল দ্বারা ভাগ। এই জায়গায় সি আসবে না, সি কে তো পরে নিছি আমরা, সি তো পরের হিসাব, সি তো পরে নিছি আমরা, সি এই জায়গায় কোনো প্রভাব বিস্তার করবে না। ওমা আমি তো বেতন বাদে দিলাম, এই যে বেতন বাদ দিলাম না, আমি তো বেতন বাদ দিছি, মুনাফা থেকে বেতন তো বাদই দিছি। বলেন না বুঝতে পারছেন কিনা, এখন কি বুঝতে পারছেন? বিয়ের বন্টনযোগ্য মুনাফাটা কি বুঝতে পারছেন? বিয়ের বন্টনযোগ্য মুনাফা কি বুঝতে পারছেন? কথা বলে না। বিয়ের বন্টনযোগ্য মুনাফা কি বুঝতে পারছেন? ভাই এই জায়গায় সি এর মুনাফা হবে না, যদি বেতন ডেবিট করা থাকতো তাহলে বেতনটা বাদ দিতাম না। যদি বেতন বাদ দেওয়ার পরে নিট মুনাফা দেওয়া থাকতো, যদি বেতন বাদ দেওয়ার পরে এই নিট মুনাফাটা দেওয়া থাকতো, তাহলে বেতনটা বাদ দেওয়া লাগতো না। কিন্তু এই যে দেখেন কথাটা কি বলছে, ওই যে বেতন ধার্য করার পূর্বের মুনাফা এটা, বেতন দেওয়ার আগের মুনাফা এটা, তাহলে বেতন বাদ দিতে হবে। যদি বলতো যে বেতন দেওয়ার পর, তাহলে আর বেতনটা বাদ দেওয়া লাগতো না। এবার দেখেন, এবার এর পরের প্রশ্নটা দেখেন কি বলছে। পরের প্রশ্নটা বলছে এ বি সি এর অনুপাত বাইর করো। এই যে এ বি সি এর নতুন অনুপাত বাইর করো। এতক্ষণ অংশীদার ছিল 2 জন, এ আর বি, তাদের বন্টনযোগ্য মুনাফা ছিল 3:2। এই যে এ বি, তাদের বন্টনযোগ্য মুনাফা ছিল 3:2। এবার তারা সি কে 5/1 দিয়ে দিবে। 5/1 মানে কি, এই যে দেখো, এই যে পুরো প্রতিষ্ঠানের মুনাফা হচ্ছে 5, এই যে 3 আর 2 যোগ করলে কত, 5। এই 5-এর মধ্য থেকে 1 সি কে দিয়ে দিবে। তাহলে 1 যদি সি কে দিয়ে দেয়, এই যে দেখো 5 থেকে 1 যদি সি কে দিয়ে দেয়, তাহলে অবশিষ্ট থাকবে কত অংশ, 4 অংশ। এটা হচ্ছে অবশিষ্ট থাকবে, কি থাকবে, অবশিষ্ট। তো এইটা কিন্তু অবশিষ্ট থাকবে। এবার এই অবশিষ্টটা কে কে পাবে, এ পাবে আর বি পাবে। এই যে দেখো, তাহলে এরটা বার করি, অবশিষ্ট আছে কত, 4। এর আগের অনুপাত ছিল কত, 3। তাহলে 4-এর সাথে 3 গুণ দাও, কত হবে, 12। এবার বি এরটা বাইর করো, অবশিষ্ট আছে কত, 4। বি আগে কত পাইতো, 2। 4 দুগানে কত, 8। তাহলে 12, 8 কোথায় আছে খুঁজে বাইর করো। এই যে 12, 8, তারপরে বাকি কি আছে, 5। তার মানে এটা সঠিক। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এই যে 12, 8, 5, দেখো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা বলো। এই যে দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। এই যে খুব ঠান্ডা মাথায় বুঝো, এই জায়গায় অংশীদার আগে ছিল 2 জন, এ আর বি, তাদের মুনাফা বন্টনের অনুপাত ছিল 3:2। তাহলে প্রতিষ্ঠানের টোটাল মুনাফা কত অংশ,
5 অংশ ছিল। তো এই 5-এর মধ্য থেকে তারা সি কে 1 দিয়ে দিছে। এই যে দেখো 5-এর মধ্য থেকে সি কে 1 দিয়ে দিছে, তাহলে অবশিষ্ট কত অংশ আছে এইটা তোমাকে বাইর করতে হবে। সি কে দেওয়ার পর আর অবশিষ্ট কত আছে, এই যে অবশিষ্টটা কিভাবে বাইর করব, টোটাল 5, সি কে দিছে 1, তাহলে অবশিষ্ট অংশ কত, 4। এই যে অবশিষ্ট অংশ 4, এটা কে কে পাবে জানো, এ আর বি পাবে। তাহলে কিভাবে বাইর করব, এই যে দেখো এ অবশিষ্ট আছে 4, এর আগে কত ছিল 3, তাহলে আগেরটা দিয়ে গুণ দিবা, তাহলে কত হবে 12। এবার বি এরটা বাইর করব, অবশিষ্ট আছে 4, বি এরটা হচ্ছে 2, 4 দুগুণে কত 8, তাহলে প্রথমে হচ্ছে 12 8, তাহলে 12 আর 8 কোথায় আছে, এই যে 12 8, সিরিয়াল ঠিক রাখতে হবে, প্রথমে 12 তারপরে 8 তারপরে কত 5, তাহলে 5। এ বি সি এর অনুপাত হচ্ছে 5, সি এর অনুপাত হচ্ছে 5। এই যে বলো তো বুঝতে পারছো কিনা। এমনি আবুল বাসার ভাই, এটা তো যে টাইপ করছে টাইপে কিছু মিস্টেক থাকবে, এটা স্বাভাবিক। দুনিয়াতে এমন কোনো বই নাই যে ওই বইটাতে ভুল নাই। যদি তুমি দেখাইতে পারো যে এটাতে ভুল নাই, আমাকে একটু দেখিও। এখন দুই একটা যদি এদিক সেদিক হয়, এতে আমাদের কিছু করার নাই, তো এটা তো আর আমি লিখি নাই, তাই না, আমি তো আর টাইপ করি নাই। এখন আমি তো ভুলটা এই জায়গায় সমাধান করে দিচ্ছি, ওই জায়গায় যে ভুলটা থাকবে ওই ভুলটা তো আমি এই জায়গায় সমাধান করে দিচ্ছি তোমাকে, এটা তুমিও জানো আমিও জানি। এখন আমি কি করব, যে টাইপ করছে টাইপ করতে গিয়ে একটু দেখা গেছে ক এর জায়গায় খ পড়ে গেছে, খ এর জায়গায় গ পড়ে গেছে, বানান একটা এদিক হয়ে গেছে আরেকটা ওইদিকে হয়ে গেছে, বানানে ভুল থাকবে, এটা স্বাভাবিক। কোরআন শরীফ বাদে বাকি যত জিনিস আছে সবগুলোতে ভুল। এবার কোরআন শরীফও দেখবা মাঝে মধ্যে অনেক জায়গায় যে লিখে, যারা লিখে সে মাঝে মধ্যে একটা এদিক সেদিক করে ফেলে, কেন, এটা তো ওইটার ভুল না, এটা যে লিখছে তার ভুল। এমনি আকাশ মাহমুদ, সি এর অনুপাত হবে 5, টোটাল অনুপাত কত 5 না, সি কে দিছো কত 1, আর টোটাল অনুপাত কত 5, তাহলে 5 কে কত 5। এবার দেখো নিচের উদ্দীপকটি পরে 32 এবং 33 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। ক খ গ 3 জন অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত, এই যে তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত, এই যে 10/5, 8/3, 16/2। এবার বছর শেষে কারবারের মুনাফা 1,60,000 টাকা, কয়ের মুনাফার পরিমাণ কত। যদি এই সমস্ত অনুপাত থাকে তাহলে আমরা কি করব, এই যে দেখো দেখো এটা আমরা কিভাবে সমাধান করব, একটু খেয়াল করো। দেখো আমাদেরকে কয়ের অনুপাত বাইর করতে বলছো, তো আমরা আগে অনুপাতটা বাহির করি। দেখো অনুপাতটা কিভাবে বাইর করব, 10/5, 8/3, 2/16। এবার নিচে যেগুলো আছে, এই যে নিচে যেটা আছে এটা কিন্তু হর, এই হরগুলোর লসাগু বাইর করবা। হরগুলোর কি বাইর করবা, লসাগু। এই যে 10, 8, 16, এগুলোর আমি একটা লসাগু বাইর করি। 5 দেওয়া যায়, সরি আমি 2 দিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো হবে, কেমন, এই যে 2 দিয়ে যদি দেই, 5 দুগানে 10, 4 দুগানে 8, 8 দুগানে 16, তারপরে আবার 2 দেওয়া যায়, 2 দুগানে 4, 4 দুগানে 8, আবার 2 দেওয়া যায়, 2 ওকে 2, 2 দুগানে 4, তাহলে আবার বাইর করো 5 দুগানে 10, কারণ 2 যদি একের সাথে দাও 2 একে 2, আবার 5 দুগানে 10, 10 দুগানে 20, 20 দুগানে 40, 40 দুগানে 80, তার মানে লসাগু হচ্ছে 80। লসাগু কত, 80।
এবার এই 80-কে 10 দ্বারা ভাগ করো, তাহলে ভাগফল হবে কত? 8। ওই 8 তুমি 5 দ্বারা গুণ করবা, তাহলে 5 আর 8 40। আবার এই 8-কে 10 দ্বারা ভাগ 80 দ্বারা ভাগ করো, তাহলে ভাগফল হবে কত? 10। এই যে এই 8-কে 80 দ্বারা ভাগ করো, এই যে 80 ভাগ 8, তাহলে ভাগফল কত? 10। এই 10-কে 3 দ্বারা গুণ করবা, তাহলে হবে 30। এবার এই 16-কে 80 দ্বারা ভাগ করো, তাহলে হবে 5। 5-কে 2 দ্বারা গুণ করো, তাহলে হবে কত? 10। এই যে দেখো কত হবে? 10। এই যে দেখো 5-কে এই যে 80-কে 16 দ্বারা ভাগ করছি, ভাগ করার কারণে কত আসছে? 5 আসছে। 5 আমি 2 দ্বারা গুণ করছি, তাহলে 10। এবার এই 0 এই 0 এই 0 এই 0 কেটে ফেলো, তাহলে আর কত থাকবে? এই যে দেখো 4 3 1, এই যে তাদের অনুপাত 4 3 1। আবার সবগুলো যোগ করো, দেখো 8 হয়। অনুপাত বাইর করাটা বুঝতে পারছো কিনা বলো? অনুপাত বাইর করাটা বুঝতে পারছো কিনা বলো? অনুপাত বাইর করাটা বুঝতে পারছো কিনা বলো? লসাগু তো ভুল হয়, তাহলে আবার দেখো, খেয়াল করো। দেখো লাস্ট বার একটু খেয়াল করো, এই যে লসাগু যেগুলো আছে, যেগুলো হর আছে, সেগুলোকে আমরা লসাগু করব। দেখো যেগুলো হর আছে, এই হরগুলো লসাগু বাইর করব। এবার এই হরগুলো লসাগু আমরা কিভাবে বাইর করবো? এই যে দেখো, এমন একটা সংখ্যা দিয়ে তুমি ভাগ করো যেই সংখ্যাটা প্রত্যেকটার ভিতরে আছে 2। 5 দুগানে 10, 4 দুগানে 8, 8 দুগানে 16। আবার এই সংখ্যাগুলোর ভিতরে কত দিয়ে যায়? 2 দিয়ে। 2 5-এর ভিতরে যাবে না, এই জন্য 5 নিচে বসে যাবে। 2 4-এর ভিতরে যায় কয়বার? একবার। এই যে 2 দুগানে 4। এরপরে 2 দিয়ে 8-কে ভাগ দিলে ভাগফল কত হবে? 4। এবার আবার 2 দিয়ে দাও, 5 তো যাবে না। 2 দিয়ে 2-কে দিলে একবার যাবে, 2 দিয়ে 4-কে দিলে 2 বার। এই যে এবার এটাকে আর দেওয়া যায় না। এবার নিচের গুলাকে তুমি যোগ করবা, গুণ করবা। 2-কে 2, হ্যাঁ 5 দুগানে 10, 10 দুগানে 20, 20 দুগানে 40, 40 দুগানে 80। তাহলে আমাদের লসাগু দাঁড়াইলো কত? 80। এই যে লসাগু 80, এবার এই যে নিচে যে হরগুলো আছে, এই হরগুলো দ্বারা 80-কে ভাগ করবা। এই 10 দিয়ে 80-কে ভাগ করলে ভাগফল কত আসবে? 8 আসবে। 8, ওই যে 10 দিয়ে 80-কে ভাগ করলে ভাগফল 8। এবার এই 8 উপরের সংখ্যাটার সাথে গুণ করবা, তাহলে কত হবে? 40। আবার এই 8-কে 80 দ্বারা ভাগ করো, কত আসবে? ভাগফল 10। 10-কে উপরের সংখ্যাটা দ্বারা গুণ করো, হবে 30। এবার 16 দ্বারা 80-কে ভাগ করলে ভাগফল হবে 5। 5 এটার সাথে গুণ দাও, হবে কত? 10। এবার প্রত্যেকটার শূন্য তুমি কেটে ফেলো, এই যে এটা 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 এটা, তাহলে থাকবে কত? 4 3 1। সবগুলো যোগ করো, তাহলে 8 হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো, বলো তো বুঝতে পারছো কিনা? এখন বলো বুঝতে পারছো কিনা? লসাগু যদি না বুঝো তাহলে তো কিছু করার নেই। ভাই এখন বুঝতে পারছো কিনা বলো? এবার আমরা যেহেতু কি পেয়ে গেলাম? লসাগুটা পেয়ে গেলাম, আরে অনুপাতটা পেয়ে গেলাম। দেখো অনুপাত কত পাইলাম আমরা? 4 3 1। এবার কয়ের মুনাফা বাইর করা আমার জন্য সহজ হবে। বন্টনযোগ্য মুনাফা কত? 1,60,000। কয়ের অনুপাত কত? 4, 4 দ্বারা গুণ করব। অনুপাতের যোগফল কত? 8, 8 দ্বারা ভাগ করব। এই যে যার যার অনুপাত দ্বারা গুণ, তাহলে কয়ের অনুপাত দ্বারা গুণ করব আর অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। তাহলে কত আসে বলো? তাহলে কত আসে বলো? 80,000 টাকা। তাহলে 80,000 টাকা। এই যে বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? ভাই বলো তো বুঝতে পারছো কিনা?
সবাই একটু কমেন্ট করে বলেন, বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করে বলবেন, বুঝতে পারছেন? এবার দেখেন এই জায়গায় কি হবে, এই যে দেখেন এবার খ গকে নিশ্চয়তা দিছে যে সে ন্যূনতম 30,000 টাকা পাবে, মুনাফার নিশ্চয়তা দিছে। তাহলে খয়ের মুনাফার পরিমাণ কত হবে? খ গকে বলছে যে তুমি 30,000 টাকা পাবাই পাবা। এবার এই যে খ গকে 30,000 টাকার নিশ্চয়তা দিল, নিশ্চয়তা দেওয়ার পরে খয়ের মুনাফাটা কত, চলো এটা আমরা বাইর করি। কিভাবে বাইর করব? এই যে দেখো, এই যে আমরা একটু আগে কিন্তু কয়েকটা বাইর করছি। ক পাচ্ছে 80,000 টাকা। এবার খ কত পাচ্ছে ওইটা তো আমি জানি না, তাহলে 1,60,000, এটাকে আমি ভাগ দিব কত দ্বারা? 8 দ্বারা। ক্ষয়ের অনুপাত কত? 3। তাহলে বলো তো ক্ষয়েরটা কত আসে? ক্ষয়েরটা কত আসে? এরপরে গয়েরটা আমরা বাইর করে ফেলি। ক্ষয়েরটা কত আসে বলো? আর গয়ের আসে কত? 20,000। এবার দেখেন, এবার এই খ গকে নিশ্চয়তা দিয়েছিল যে উনি 30,000 টাকা পাবে। খ গকে নিশ্চয়তা দিয়েছিল যে উনি 30,000 টাকা পাবে, কিন্তু উনি কিন্তু 30,000 টাকা পায় নাই। তাহলে ওনাকে 30,000 টাকা তো আমাদের দিতেই হবে। তাহলে এই 30,000 টাকা করতে গেলে আমার 10,000 টাকা আরো অ্যাড করতে হবে, তাহলে গয়ের 30,000 টাকা হবে। এই যে 10,000 টাকা, এটার নিশ্চয়তা কিন্তু খ দিয়েছিল, এই জন্য ক্ষয়ের কাছ থেকে এই 10,000 টাকা তুমি লেস করে দিবা। তাহলে লেস করার পর তার থাকবে কয় হাজার? 50,000 টাকা। তাহলে ক্ষয়ের মুনাফা হচ্ছে এখন 50,000 টাকা। 60,000 টাকা ধরা যাবে না। 60,000 টাকা ধরা যাবে না। কেন ধরা যাবে না? কেন ধরা যাবে না? দেখো, কারণ খ কিন্তু গ কে নিশ্চয়তা দিছে। এখন গ যে 30,000 টাকা পায় নাই, সে যে কম পাইছে। কেন কম পাইলো? ওই যে কমের টাকাটা খ তার পকেট থেকে দিতে হবে। বলো বুঝতে পারছো কিনা? নওশাদ একজন আসছে, আমি তাকে লসাগুটা এখন বুঝাই দিতাম। ভাই লসাগুটা এর আগে আমি 2বার বুঝাইছি, তুমি কোথায় ছিলা? এখন তো আমি আর পারবো না, তুমি রেকর্ডটা দেখে নিও। কারণ হচ্ছে অলরেডি 2বার বুঝাইছি, বুঝানোর পরে আমি আবার এই জায়গায় চলে আসছি। সে এখন বলতেছে আমি পিছনেরটা বুঝাই দিতে। এটা কেমন কথা? এবার দেখো, টম ও জেরি দুইজন একটি ফার্মের অংশীদার। মূলধনের সুদ না ধরে তারা ব্যবসায়ের মুনাফা নির্ধারণ ও বন্টন করে। মূলধনের সুদ না ধরার ফলে তাদের হিসাবে কি প্রভাব ফেলবে বলো? মূলধনের সুদ যে তারা ধরলো না, এই যে মূলধনের সুদ না ধরার কারণে তাদের মুনাফাতে কি প্রভাব ফেলবে বলো? বলো কি প্রভাব ফেলবে, তাড়াতাড়ি বলো। এই যে দেখো, মুনাফার অংশ বৃদ্ধি পাবে। মুনাফার অংশ বৃদ্ধি পাবে কিভাবে? এই যে দেখো, তুমি আগে বুঝো, মূলধনের সুদ এটা প্রতিষ্ঠানের জন্য কি? এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তো ব্যয় তুমি না ধরে মুনাফা বন্টন করে ফেলছো। তো ব্যয় যদি তুমি না ধরো, তাহলে তুমি যে মুনাফা বন্টন করলা, এর ফলে কি হবে? মুনাফা বেশি দেখাবে না? তাই মূলধনের সুদ যদি তুমি না ধরে মুনাফা বন্টন করে ফেলো, তাহলে প্রতিষ্ঠানের মুনাফা মানে অংশীদারদের মুনাফাটা বেশি দেখাবে। বলো তো বুঝতে পারছো কিনা? অংশীদারদের মুনাফাটা বেশি দেখাবে, বুঝতে পারছো? কোন অংশীদার প্রতি মাসের শুরুতে কারবার হতে সমপরিমাণ অর্থ উত্তোলন করলে মোট টাকার উপরে কত মাসের সুদ হবে? প্রতি মাসের শুরুতে বলছে, তাহলে 6.5 মাসের। প্রতি মাসের শুরুতে বলছে, যদি মাসের শুরুতে বলে তাহলে 6.5 মাসের হবে। কত মাসের? 6.5 মাসের।
দেখো ক খ গ কোন ব্যবসার 3 জন অংশীদার এবং তাদের মুনাফা বন্টনের অনুপাত এত। কারবার 30,000 টাকা মুনাফা অর্জিত হলে ক্ষয়ের মুনাফা কত টাকা? একদমই সহজ। এই যে 30, ক্ষয়ের মুনাফা কত? 2, অনুপাতের যোগফল কত? 6। তাহলে কত আসে বলো? 30,000। এই জায়গায় ক্ষয়ের অনুপাত কত? 2 না? তাহলে 2 দিয়ে গুণ দিবা, তাহলে আসবে 10,000 টাকা। এবার দেখো বিথি তার অংশীদারি কারবারের বছরের মাঝামাঝি সময়ে 1 লক্ষ টাকা ঋণ প্রদান করে তার সুদের পরিমাণ কত টাকা হবে? 1 লক্ষ টাকা ঋণ প্রদান করছি, ঋণের উপরে কয় পার্সেন্ট সুদ ধরবো বলা নাই, তাহলে আমরা 6% ধরবো। 1 লক্ষ টাকার উপরে 6% ধরলে আসবে 6,000 টাকা। এবার এই 6,000 টাকাকে আমি 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ দিব। কেন? আমি 6 মাসের নিব। কেন নিব? বছরের মাঝামাঝি বলছে। তাহলে আসবে কয় হাজার টাকা? 3,000 টাকা। তাহলে ঋণের সুদ 3,000 টাকা। বলো বুঝতে পারছো কিনা? ঋণের সুদ 3,000 টাকা, বুঝতে পারছেন? ঋণের সুদ 3,000 টাকা কি বুঝতে পারছেন? ঋণের সুদ 3,000 টাকা কি আমরা বুঝতে পারছি? কথা বলেন না কেন? এবার দেখেন নিচের উদ্দীপকটি পরে 38 এবং 39 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। ক খ গ একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তারা কারবারের লাভ লোকসান 2/1, 3/1, 6/1 অনুপাতে বন্টন করে ক কে নিশ্চয়তা দিছে যে সে লাভ লোকসানে বন্টনের পরও কমপক্ষে 25,000 টাকা পাবে। বছর শেষে কারবারের লাভের পরিমাণ দাঁড়ায় 1,20,000 টাকা। ক্ষয়ের লাভের অংশ বাবদ কত টাকা পাবে? এই যে দেখো কে নিশ্চয়তা দিছে, আর এই জায়গায় কি চাইছে? ক্ষয়েরটা চাইছে। তাহলে আমরা ক্ষয়েরটা বাইর করব। কেমন? তো দেখো ক্ষয়েরটা বাইর করতে গেলে আমাকে আগে অনুপাত বাইর করে নিতে হবে। তো অনুপাতটা আমরা কিভাবে বাইর করব, এটা হচ্ছে বুঝার বিষয়। এই যে দেখো অনুপাত বাইর করে নিব কিভাবে। আচ্ছা প্রশ্নটা আমরা আরেকবার দেখে নিই কি ছিল। 2/1, 3/1, 6/1, তাই না? এই যে সেম নিচে যে হরগুলো আছে এই হরগুলো লসাগু করবে। এই যে 2, 3, 6। এবার এটার ভিতরে কত দিয়ে যায়? 2 দিয়ে যায়। 2 কে 1 দিয়ে দিব আমরা। 2 কে 2 এর ভিতরে কয়বার যাবে? একবার। 3 কিন্তু যায় না। 2 কে 6 দিয়ে দিলে হবে কত? 3। এবার এইগুলোর মধ্যে কত দিয়ে যায়? 3 দিয়ে যায়। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করি। 1-এর 1। 3 দিয়ে 3 কে ভাগ দিলে একবার যাবে। 3 দিয়ে 3 কে ভাগ দিলে একবার যাবে। এবার 1 এর সাথে 1 গুণ দিলে 1 হবে, আবার 1 এর সাথে 1 গুণ দিলে 1 হবে। এবার 1 এর সাথে 3 গুণ দিলে 3 হবে, 3 এর সাথে 2 গুণ দিলে 6 হবে। তাহলে লসাগু কত? 6। এই জায়গায় আমরা 6 লিখবো। এবার এই দুইটা 6 দ্বারা ভাগ করবা, মানে এই যে হরগুলো আছে না এই হরগুলোকে 6 দ্বারা ভাগ করো। এই যে 2 দিয়ে যদি 6 কে ভাগ দেয় তাহলে ভাগফল হবে কত? 3। ভাগফল কত হবে? 3। এবার এই 3 1 এর সাথে গুণ করো। এবার 3 দিয়ে 6 কে ভাগ দিলে ভাগফল কত হবে? 2। 2 1 এর সাথে গুণ দিলে 2 হবে। 6 দিয়ে 6 এর ভাগ দিলে ভাগফল হবে কত? 1। 1 1 এর সাথে গুণ দিলে 1 হবে। তাহলে তাদের লসাগু হচ্ছে, অনুপাত হচ্ছে 3, 2, 1। এই যে দেখো অনুপাত আমরা বাইর করলাম। তাদের অনুপাত কত হচ্ছে? 3, 2, 1। এবার বলো বুঝতে পারছো কিনা। এবার আমরা অনুপাত পেয়ে গেলাম 3, 2, 1, তাই না? এবার আমরা ক্ষয়ের মুনাফাটা ভাগ করি। দেখো ক্ষয়ের মুনাফা আমরা কিভাবে ভাগ করব। বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 1,20,000, আর অনুপাত আমরা বাইর করলাম এটা। এই যে তাহলে এই যে 1,20,000
ক্ষয়ের কত 2, ভাগফল কত 6, তাহলে কত আসে বলো? 1,20,000-কে আমি 6 দ্বারা ভাগ করব। 1,20,000-কে আমি 6 দ্বারা ভাগ করব। ভাগ করার পর আমি 2 দ্বারা গুণ দিয়ে দিব, তাহলে কত? 40। তাহলে ক্ষয়ের মুনাফা হচ্ছে কয় হাজার টাকা? 40,000 টাকা। ক্ষয়ের মুনাফা কয় হাজার টাকা? 40,000 টাকা। এবার দেখো, ক্ষয়ের মুনাফা তো আমরা পাইলাম। এবার ওই যে ক যে গকে নিশ্চয়তা দিছে, তো লাভের নিশ্চয়তা ঠিক রাখতে ক ব্যক্তিগতভাবে গকে কত টাকা দিতে হবে, এটা তুমি কিভাবে বুঝবা? এবার এটা বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে, এই যে দেখো, তিনজনের মুনাফাটা তুমি বাহির করে নিবা। এই যে ক কত টাকা পাচ্ছে, খ কত টাকা পাচ্ছে, এটা তো পেয়ে গেছি আমরা। খ 40,000 টাকা পায়। আর গ কত টাকা পাচ্ছে, এই যে 1,20,000। এটাকে আমরা 6 দ্বারা ভাগ করব, 3 দ্বারা গুণ করব, তাহলে কয়ের 60,000 টাকা। আর গ এই যে 1,20,000, 20,000 টাকা পায়। এই যে দেখো, গ পায় কত? 20,000 টাকা। এবার ক গকে নিশ্চয়তা দিয়েছিল যে গ কিন্তু বছর শেষে 25,000 টাকা পাবে মুনাফার অংশ। এই যে 25,000 টাকা সে পাবে, সে তো 25,000 টাকা পেল না, তাহলে তাকে 25,000 টাকা দিতে হলে তাকে আরো কত দিতে হবে? 5,000। আর এই 5,000 কার থেকে মাইনাস হবে? ক থেকে। তাহলে ক কে কয় হাজার টাকা দিতে হবে? 5,000 টাকা দিতে হবে নিজের পকেট থেকে। তাহলে বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এই যে 5,000 টাকা দিতে হবে। এই যে লাভের নিশ্চয়তা ঠিক রাখতে ক ব্যক্তিগতভাবে গকে তার নিজ থেকে 5,000 টাকা দিতে হবে। বলো বুঝতে পারছো কিনা? এবার দেখো, এই জায়গায় কি বলছে? এ ও বি দুইজন অংশীদার, তারা 3-2 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে। উক্ত বছরে মুনাফা হয় 80,000 টাকা। বি এর কত চাইছে? বি এর অনুপাত চাইছে। তাহলে বি মানে 2, এই যে 5, তাহলে 32,000 টাকা হবে। এই যে 80,000-কে 5 দিয়ে ভাগ দাও, 5-16 80, 16-রে 2 দিয়ে গুণ দাও, তাহলে কত হবে? 32,000 টাকা হবে। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করে বলতে হবে। এই জায়গায় বসে থাকা যাবে না, কমেন্ট করে তো আমাকে বলতে হবে, তাই না? এবার দেখো, অংশীদারি ব্যবসায়ে যে হিসাবের মাধ্যমে বাদ পড়ার বিষয় ও ভুল সমূহ সমন্বয় সাধন করা হয় তাকে কি বলা হয়? লাভ লোকসান বন্টন নাকি লাভ লোকসান সমন্বয়? লাভ লোকসান সমন্বয়। এই যে লাভ লোকসান সমন্বয়। এবার দেখো কি বলা হয়? লাভ লোকসান সমন্বয়। এই যে দেখো, এটা লাভ লোকসান হিসাব না, সমন্বয় করতে হবে। সমন্বয়, যেই ভুলগুলো থেকে যাবে, এই যে দেখো, অথবা যেগুলো বাদ পড়বে সেগুলোকে আমরা সমন্বয় করে নিব। কি করে নিব? সমন্বয় করে নিব। আসেন এটা আমরা পড়ি। বৃষ্টি তার অংশীদারি কারবার হতে বার্ষিক 40,000 টাকা নগদ উত্তোলন করে, বাৎসরিক 40,000 টাকা উত্তোলন করে। এছাড়া কারবার হতে 5,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করে, যা এখনো হিসাবভুক্ত হয়নি। বৃষ্টির উত্তোলনের উপরে 5% হারে সুদ ধরতে হবে। আমি একটু আগে বলেছিলাম যে পণ্য উত্তোলনের উপরে সুদ ধার্য করতে হয় না। শোনো, পণ্য উত্তোলনের উপরে কখনো সুদ ধার্য করতে হয় না। সুদ ধার্য করতে হয় কার উপরে? নগদ উত্তোলনের উপরে। তাহলে নগদ উত্তোলন করছে কত? 40,000। এই যে 40। আর এটা কিন্তু বাৎসরিক উত্তোলন, মানে এক বছরে টোটাল কত টাকা উত্তোলন করছে এটা দেওয়া আছে। উত্তোলনের উপরে সুদের হার কয় পার্সেন্ট? 5%। তাহলে আমি এই 40,000 টাকার উপর যদি 5% ধরি তাহলে কত আসবে বলো? 40,000 টাকার উপরে যদি আমি 5% ধরি তাহলে কত আসবে বলো? 2,000 টাকা, তাই তো? এবার এই 2,000 টাকাকে আমি 6 দিয়ে গুণ করব,
12 দিয়ে ভাগ করব, তাহলে আসবে কত? 1000 টাকা। কারণ বাৎসরিক উত্তোলন করলে ওই উত্তোলনের উপরে 6 মাসের সুদ ধরতে হবে। দেখছো তোমরা সবাই কিন্তু ভুল করা শুরু করছো। বাৎসরিক উত্তোলন করলে ওই উত্তোলনের উপরে কিন্তু 6 মাসের সুদ ধরতে হবে। এই যে 2000 টাকা, এটা তো বাৎসরিক সুদ আসছে। আমরা তো উত্তোলনের উপরে কখনো 1 বছরের সুদ নিতে পারি না, তাই না? আর এই জায়গায় উত্তোলনটা করছে বাৎসরিক। যেহেতু বাৎসরিক উত্তোলন করছে, এই জন্য আমরা বাৎসরিক উত্তোলনের উপরে আগে পার্সেন্টটা ধরবো। ধরার পরে যেই অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টটাকে আমরা 6 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব। বলো তো বুঝতে পারছো কিনা? জলদি করে বলো বুঝতে পারছো কিনা। এই ভুলটা তো করে দিয়ে আসতা, এই যে 2000 টিক দিয়ে দিতা। আরে ভাই তোমাকে এটা বুঝতে হবে তো। এই জায়গায় তো 2000 হবে না। কেন 2000 হবে না? কারণ এটা হচ্ছে উত্তোলন। উত্তোলনের উপরে কখনো আমরা কি করতে পারি না? 1 বছরের সুদ ধরতে পারি না। হেরা এমসিকিউ ক্লাস করবে। যখন দুইজনে এমসিকিউ ক্লাস শুরু করছি তখন আর ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কমে গেছে। দেখেন আপনারা এমসিকিউ ক্লাস করবেন, ওই দিন বললেন আপনাদের এমসিকিউ তো অনেক প্রবলেম। এবার দুইজন মিলে যখন এমসিকিউ শুরু করলাম, এখন আর আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার দেখেন, অংশীদারগণ প্রতি মাসের শুরুতে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করলে উত্তোলনের উপরে কত মাসের সুদ ধরতে হবে? 6.5 মাসের। এই যে প্রতি মাসের শুরুতে বলছে, তাহলে 6.5 মাসের। করতে থাকেন যতগুলো করতে পারি। দেখেন প্রতি মাসের শেষে 2000 টাকা করে সারা বছর উত্তোলন করলে 10% হারে উত্তোলনের সুদ কত হবে? ময়মনসিংহ বোর্ডে আসছে। প্রতি মাসের শেষে বলছে, মনে রাখবেন এটা কিন্তু মাসিক উত্তোলন। এটা মাসিক উত্তোলন, কিন্তু কিভাবে? এই যে প্রতি মাসে উত্তোলন করে 2000 টাকা, উত্তোলনের উপরে কয় পার্সেন্ট সুদ ধরবো? 10%। তাহলে 2000 টাকার উপরে 10% ধরলে আসবে কত? 200। যেহেতু মাসের শেষে বলছে, এই জন্য আমরা 5.5 দ্বারা গুণ দিব। তো 5.5 দ্বারা গুণ দিলে কত আসে আমাকে বলেন? 5.5 দ্বারা গুণ দিলে কত আসে আমাকে বলেন? কত আসবে? এই যে 1100। বুঝতে পারছেন কিনা বলেন? এটা বুঝতে পারছেন কিনা বলেন? সবাই বলেন ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সমস্যা আছে কারু? ওমা গুণ দিলাম কেন? এই যে দেখেন এই জায়গায় যে 200 আসছে, এটা তো 1 মাসের আসছে। আমি আবার বুঝাচ্ছি আপনাকে, খেয়াল করেন। এই যে 2000, এটা কিন্তু মাসিক উত্তোলন, মানে 1 মাসে উত্তোলন করে। তার উপরে কয় পার্সেন্ট ধরবো? 10%। 10% ধরার কারণে আসছে কত? 200। এই যে 200 আসছে, এটা কিন্তু 1 মাসের সুদ আসছে। কারণ এই 2000 টাকা কি 1 মাসের টাকা না? এর জন্য তার উপরে পার্সেন্ট ধরলে যেটা আসবে এটা তো 1 মাসের আসবে। আর যেহেতু মাসের শেষে বলছে, শেষে বললে আমরা কত দশমিক কত মাসের নেই? 5.5 মাসের। এই জন্য 5.5 মাসের বাহির করতে এই 5.5 দ্বারা গুণ করতে হবে, তাহলে আসবে 1100। বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন কি? কমেন্ট করবেন না, তাই তো? আচ্ছা, এবার আসেন দেখেন, রাজিন, রাফিন, রাকিন একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। প্রতি মাসের শুরুতে রাজিন 500 টাকা, প্রতি মাসের মাঝামাঝিতে রাফিন 500 টাকা, প্রতি মাসের শেষে রাকিন 300 টাকা উত্তোলন করে। উত্তোলনের উপরে 10% সুদ। হিসাবকাল শেষ হয় 1 বছরে। বলছে রাজিন, রাফিন, রাকিনের মোট উত্তোলনের পরিমাণ, 3 জনের মোট উত্তোলনের পরিমাণ চাইছি, তাই তো? তাহলে 3 জনের যদি মোট উত্তোলনের পরিমাণ বাইর করে, তাহলে কিভাবে বাইর করবে? এই যে দেখো, এই যে দেখো, প্রত্যেক মাসে 500 করে করে, তাহলে 1 বছরে কয় হাজার টাকা? 6000 টাকা। এটা কে করে? রাজিন। রাফিনও 500, তাহলে রাফিনেরও কত আসবে?
6000। এবার 300 করে কে? রাকিন। তাহলে 300 গুণ 12, 3 12 36। তাহলে 6 6 12, 12 আর 3 কত? 15, 15600। তাহলে টোটাল উত্তোলন 15600, মানে 3 জন মিলে 15600 টাকা উত্তোলন করে। বুঝতে পারছেন কিনা বলেন? না বুঝতে পারলে আবার দেখেন, সমস্যা নাই। একবার না পারলে 5 বার দেখেন। এই যে দেখেন, প্রথম জন 500 টাকা করে, অঙ্ক করি 1 বছর 12 মাস 6000। দ্বিতীয় জন 500, 6000। তৃতীয় জন 300, 12, 3600। তিনটা যোগ করলে 15600। বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? এবার বলছে রাকিনের উত্তোলনের সুদের পরিমাণ। রাকিন, এই যে রাকিনেরটা বাইর করতে বলছে। এই যে রাকিন, রাকিন প্রত্যেক মাসে কয় টাকা উত্তোলন করে? 300। কয় পার্সেন্ট ধরবো? 10%। 10% ধরলে আসবে কত? 30। এবার সে মাসের শেষে করে, এই জন্য এটার সাথে 5.5। তাহলে কত আসবে বলো? 165 টাকা আসবে। তাহলে কত আসবে? 165 টাকা। এই যে 300, 10% ধরলে আসবে 30। এই 30 টাকা আসছে 1 মাসের। 30 টাকা আসছে 1 মাসের। আমার লাগবে কয় মাসের? 5.5 মাসের। এর জন্য 30 দিয়ে আমি গুণ দিব। এবার দেখেন, অংশীদারগণ প্রত্যেক মাসের প্রথম তারিখে একটি নির্দিষ্ট অর্থ উত্তোলন করে মোট উত্তোলনের উপরে কত মাসের সুদ দিতে হবে? 6.5। তো এই জায়গায় তো 6.5 দেওয়া নাই, এটার মানে কিন্তু 6.5। এই যে এটার মানে, এই যে 1/2, এটার মানে হচ্ছে 0.5। তো তার আগে কি আছে? 6। তাহলে এই যে 6.5। দেখেন বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন, পাপ্পু প্রীতম দুইজন অংশীদার, তারা 3:2 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে নেয়। পাপন 5-এর 1 অংশের অংশীদার হিসেবে তাদের সাথে যোগদান করে। পাপন ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন সাহেব তাদের সাথে 5-এর 1 অনুপাতে নতুন করে যোগ দিছে। তো তিনি নতুন করে যোগ দেওয়ার ফলে কি হইল? অংশীদারি ব্যবসার অনুপাত কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে, তাই না? এবার পরিবর্তন হওয়ার ফলে নতুন অনুপাত কত হইলো? চলো সেটা আমরা বাইর করি। কিভাবে বাইর করব? আগে ছিল কি? পাপ্পু আর প্রীতম তারা পাইতো কত? 3 আর 2 সমান সমান কত? 5। এই 5-এর 1 কিন্তু দিয়া দিছে পাপন সাহেবরে। তো 5-এর মধ্যে 1 যদি পাপন সাহেব পায়, তাহলে বাকি থাকে কয় অংশ? 4 অংশ। এই 4 অংশ কারা কারা পাবে? পাপ্পু আর প্রীতম। তাহলে এই যে পাপ্পুরটা বাইর করো। অবশিষ্ট 4। পাপ্পুর আগে ছিল কত? 3। তাহলে 3 দিয়ে গুণ, আসবে কত? 12। তারপরে প্রীতম, অবশিষ্ট থাকে 4, প্রীতমের কত? 2, 8। তাহলে 12 8 5, 12 8 5। ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন। বুঝতে পারছেন যে পাপন কাকু এই যে 5-এর 1 অংশ হিসাবে নতুন অংশীদার হিসাবে যোগ দিছে। তো পাপন কাকু যোগ দেওয়ার ফলে প্রতিষ্ঠানের নতুন মুনাফা বন্টন হবে, কারণ তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি। এই জন্য তিনি যোগ দেওয়ার কারণে আগের অনুপাত সব বাদ, এবার নতুন করে অনুপাত করতে হবে। নতুন করে অনুপাত কত হবে? 12 8 5। না, লাস্টেরটা 4 হবে কেন? আজব তো। 4 দুগানে কত? 8 না? 8 হবে। এবার দেখো, একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার, তাদের লাভ লোকসানের অনুপাত 2-2-1। বছরের শুরুতে মোট মূলধনের পরিমাণ ছিল 1,50,000 টাকা। প্রত্যেক অংশীদার প্রতি মাসের শুরুতে
1000 টাকা করে উত্তোলন করে মূলধন ও উত্তোলনের সুদের হার 5%, মূলধন ও উত্তোলনের সুদ হিসাবমুক্ত করার পূর্বে নিট লাভ এত টাকা। অর্থাৎ মূলধন এবং উত্তোলন হিসাব করার আগে এই যে এটা হচ্ছে মুনাফা, এটা মুনাফা। এবার ক নম্বর প্রশ্নটা বলছে অংশীদারদের উত্তোলনের মোট সুদের পরিমাণ কয় টাকা হবে? মোট সুদ, তাহলে প্রত্যেকে 1000 টাকা করে উত্তোলন করে প্রতি মাসের শুরুতে। তাহলে আমরা কিভাবে বাইর করবো? এই যে দেখো, খেয়াল করো, প্রত্যেকেই তাহলে 1000 টাকার উপরে কয় পার্সেন্ট ধরবো? 5%। তো 1000 টাকার উপর যদি আমি 5% ধরি তাহলে হবে 50 টাকা। এবার এই 50কে আমি 6.5 দ্বারা গুণ দিব। গুণ দিলে কত হয় বলো? গুণ দিলে কত হয় বলো? এই যে এই 50কে 6.5 দ্বারা গুণ দাও, গুণ দিলে কত হয় আমাকে বলো? $325। এটা হচ্ছে একজনে পায় 325 টাকা। তো এই জায়গায় বলছে মোট উত্তোলনের সুদ, তাহলে 3 জনে কয় টাকা পাইবো? 3 দিয়ে গুণ দিয়ে দাও। 3 জনের কয় টাকা হয় বলো? 975 টাকা। 3 জনের হবে 975, কারণ এই জায়গায় মোট বাইর করতে বলছে। আমি তো এই জায়গায় বাইর করছি একজনেরটা 325, তাহলে 3 জনেরটা কত হবে? 3 জনেরটা বাইর করতে হলে 3 দিয়ে গুণ দিতে হবে। 3 দিয়ে গুণ দিলে যেটা হবে সেটা হচ্ছে মোট উত্তোলনের সুদ। বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছি কিনা? আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু বলবেন। আমরা সবাই কি বুঝতে পারছি? আমরা সবাই কি বিষয়টা ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার হইতে পারছি? এবার দেখো, এটা একটু কঠিন আছে। অংশীদারি কারবারের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ কত, এটা বাইর করবা কিভাবে? এই যে এই টাকাটা ছিল মূলধনের সুদ আর উত্তোলনের সুদ। ভালো করে বুঝো, মূলধনের সুদ আর উত্তোলনের সুদ বাদ দেওয়ার আগে তাহলে এই টাকা থেকে মূলধনের সুদ আর উত্তোলনের সুদ কিন্তু যোগ বিয়োগ করতে হবে। কিভাবে? এই যে দেখো 57,525। দেখো 57,525, তার সাথে উত্তোলনের সুদটা যোগ করবা, তার সাথে উত্তোলনের সুদ যোগ করবা। যোগ করলে কত হয় বলো? আর মূলধনের সুদটা বিয়োগ করবা। টোটাল মূলধন হচ্ছে 1,50,000। 5%, 5% ধরলে আসবে কত? 7,500। 3 জনের টোটাল 5% ধরলে আসবে কত? 7,500। এবার 7,500 এটা থেকে বিয়োগ করবা। বিয়োগ করার পর যেটা আসবে সেটাই বন্টনযোগ্য মুনাফা। বলো কত আসে? কোনো ছুটি নেই, আজকে 2টা পর্যন্ত এমসিকিউ চলবে। বলেন কত আসে? 51,000। তাহলে এই 51,000 টাকা হচ্ছে এখন বন্টনযোগ্য মুনাফা। কারণ উত্তোলনের সুদ এটা আয়, এই জন্য এটা যোগ হবে, আর মূলধনের সুদ এটা ব্যয়, এই জন্য এটা বিয়োগ হবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা বলো? 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 এই এমসিকিউটা বুঝতে পারছো কিনা আগে সেটা বলো। এবার আসো 51 নাম্বার। ছুটি বলতে কোনো শব্দ নাই। দেখেন, আপনারা বলছেন না এমসিকিউতে সমস্যা, সব এমসিকিউ শেষ করে দিব। দেখেন এ বি সি 3 জন অংশীদার, তাদের মুনাফা বন্টনের অনুপাত 2-2-1। এবার দেখেন ব্যবসার প্রয়োজনে সি 31শে মার্চ 10,000 টাকা ঋণ প্রদান করে। সি এর প্রাপ্য ঋণের সুদের পরিমাণ কত? আচ্ছা, এই যে 10,000 টাকা ঋণ, ঋণের উপরে কয় পার্সেন্ট ধরবো? ঋণের উপরে আমরা সুদ ধরবো 6%। 10,000 টাকার উপরে 6% ধরলে আসবে 600 টাকা। এবার ঋণটা দিয়েছে 31শে মার্চ, তাহলে মার্চ মাসে সুদ পাবে না, সুদ পাবে মার্চের পর থেকে। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে কয় মাসের? 9 মাসের। 9 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, কত আসে বলো? 9 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, কত আসে বলো?
9 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, তাহলে আসবে 450। তাহলে এই যে 450 টাকা। বলো এটা বুঝতে পারছো কিনা? এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? একটু জানাবা, এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এই যে মার্চ মাস যদি মার্চের 1 তারিখ বলতো তাহলে আমরা মার্চ মাস কাউন্ট করতাম, কিন্তু এই জায়গায় মার্চের 31 তারিখ বলার কারণে মার্চ মাসকে ধরা যাবে না, মার্চের পর থেকে ধরতে হবে। কেমন? এবার দেখেন, একটি অংশীদারি কারবারের বন্টনযোগ্য মুনাফা 90,000 টাকা এবং তাদের মুনাফার অনুপাত হচ্ছে এটা। অনুপাতে দ্বিতীয় অংশীদারের মুনাফা কত হবে? দ্বিতীয় অংশীদার বলতে বোঝাচ্ছে, মনে করো খ, এটাকে ক ধরো, এটাকে খ ধরো, এটাকে গ ধরো, তাহলে তাদের মুনাফা, তার মানে এইরকম যদি কোনো সমস্ত থাকে তাহলে ধরে নিবা এটার মুনাফা হবে এটা, মুনাফা বন্টনের অনুপাত হবে এটা। এই যে একটু আগে আমরা বাইর করলাম, দেখো আবার দেখাচ্ছি কিভাবে বাইর করবে। এই যে লসাগু করো, এটাকে লসাগু করো, দেখো কিভাবে বাইর করতে হয়। তার মানে এরকম দেখলে তোমরা এটাকে ধরে নিবা যে মুনাফা বন্টনের অনুপাত এতই হবে, তাই না? তারপর আমি একবার দেখাই দিচ্ছি। এই যে নিচে যেগুলো আছে এগুলোকে লসাগু করবা। লসাগু 2 দিয়া যাবে একবার, 3 যায় না, আবার 3 দিয়ে দিবা। এই যে তাহলে দুইটাকে গুণ করো, 3 দুগুণে 6। এবার এই 2 দিয়া 6কে ভাগ করো, অর্থাৎ 6কে 2 দিয়ে ভাগ করবো আর কি, তাহলে আসবে 3। ওই 3 একের সাথে গুণ দিলে 3 হয়। এবার 6কে 3 দ্বারা ভাগ করলে আসবে 2, 2 একের সাথে গুণ দিলে হবে 2, 6 দিয়ে 6কে ভাগ দিলে ভাগফল হবে 1, একের সাথে 1 গুণ দিলে হবে 1। তাহলে এই যে মুনাফা বন্টনের অনুপাত এটা। এবার আসো, আমাদেরকে যেটা বাহির করতে বললো যে এই যে দ্বিতীয় অংশীদার একটা বাহির করতে বলছে, তাই তো? তাহলে দ্বিতীয় অংশীদার একটা বাহির করবো আমরা। এই যে দ্বিতীয় অংশীদার মানে 2, তাহলে 90,000, 6 দিয়া ভাগ 2 দিয়া গুণ, তো 90কে আমি 6 দিয়া ভাগ 2 দিয়া গুণ দিলে কত হবে বলো? 30,000। তাহলে 30,000 টাকা। বলেন বুঝতে পারছেন? এবার আসেন, প্রীতম, পাপ্পু, পাপন 3 জন সমান অংশীদার। প্রীতম প্রতি মাসের প্রথমে 600 টাকা, পাপ্পু প্রতি মাসে 800 টাকা, পাপন প্রতি মাসের শেষে 1000 টাকা করে উত্তোলন করে। 1 বছরে অংশীদারদের মোট উত্তোলনের পরিমাণ কত? মানে 3 জনের মোট উত্তোলন বের করতে বলছে। তাহলে প্রতি মাসে 600 টাকা করে, কে? প্রীতম। তাহলে এই যে দেখো 600 গুণন 12, 4800। ঠিক আছে? আচ্ছা, না না না, 600 গুণন 12, তাহলে 7,200, 7,200, তাই তো? তারপরের জন 800, 12, তাহলে হবে 9,600। তারপরের জন 1,000, 12, তাহলে 12,000। এবার এই 3টাকে যোগ করো, এই 3টাকে যোগ করো। এই যে 12 দিয়ে গুণ দিলাম কেন? 1 বছর সমান 12 মাস, এই জন্য আমি 12 দিয়ে গুণ দিছি। এই যে 600কে 12 দিয়ে গুণ দিলে যেটা আসবে, 800কে 12 দিয়ে গুণ দিলে যেটা আসবে, 1,000কে 12 দিয়ে গুণ দিলে যেটা আসবে, তাহলে টোটাল যোগ করলে কত হয় বলো? 28,800। তাহলে 3 জনের মোট উত্তোলনের সুদ 28,800। বুঝতে পারছেন কিনা বলেন? 53 নাম্বারটা কি বুঝতে পারছি আমরা? 53 নাম্বারটা কি আমরা বুঝতে পারছি? বলেন তো একটু। এবার দেখেন, উত্তোলনের উপর বাৎসরিক সুদের হার 10% হলে পাপন মোট কত টাকার সুদ পাবে? পাপন হচ্ছে মাসের শেষে 1,000 টাকা করে উত্তোলন করত। এবার এটার উপরে আমি 10% ধরবো, 1,000 টাকার উপরে 10% ধরলে আসবে 100 টাকা। মাসের শেষে বলছে তো
এই জন্য 5.5 দ্বারা গুণ দিব, তাহলে হবে 550 টাকা। তাহলে এই যে 550 টাকা, বলেন তো বুঝতে পারছেন কিনা এটা? বলেন তো বুঝতে পারছেন কিনা বলেন ভাই। এটাকে আর কি শর্টকাট করবেন আপনি বলেন, এটাকে আর কি শর্টকাট করবেন? পাপন উত্তোলন করে 1000, তার উপরে 10% ধরবেন না, ধরার পরে যেটা আসে সেটাকে 5.5 দ্বারা গুণ দিবেন না। এবার আসেন, কামাল ও লোটাস কারবারের মুনাফা 2:1 বন্টন করে। বছর শেষে তাদের মূলধনের জের 1 লক্ষ টাকা এবং 80,000 টাকা। বছর শেষে কারবারের নিট লাভ 24,000 টাকা। কামাল ও লোটাসের প্রারম্ভিক মূলধন কত ছিল? প্রারম্ভিক মূলধন বাইর করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, সমাপনী মূলধনটা আগে লিখতে হবে। সমাপনী মূলধন 1 লক্ষ, তারপরে 1,80,000। এবার তার সাথে আমি যোগ করব উত্তোলন, কিন্তু উত্তোলন নাই, তাহলে তার থেকে বাদ দিব আমি মুনাফার অংশ। ওই যে মুনাফার অংশটা বাদ দিব, মুনাফার অংশ 24,000 টাকা। এটা দুইজনে পায় 2:1। তাহলে দেখেন, এটা আমি একটু বিস্তারিত ভাবে বুঝাই দিচ্ছি। এই যে দেখেন, প্রশ্নে সমাপনী মূলধন দেওয়া আছে, তাহলে আমাদেরকে প্রারম্ভিক মূলধন বাইর করতে হবে। প্রারম্ভিক মূলধন বাইর করতে গেলে সমাপনী মূলধনটা আগে লিখতে হবে। এই যে দুইজন অংশীদার, যেহেতু আমরা দুইজনের টেনিয়া করি, হ্যাঁ, এই যে 1 লক্ষ আর হচ্ছে 1,80,000। এবার তার সাথে যোগ করব উত্তোলন। দেখেন কি কি করতে হয় প্রারম্ভিক মূলধন বাইর করতে গেলে। উত্তোলন, এই অঙ্কে উত্তোলন দেওয়া নাই। এবার তার থেকে আমি বাদ দিব বেতন। যে পাবে, যে অংশীদার পাবে তার থেকে বাদ দিব, বেতন নাই। তার থেকে বাদ দিব মুনাফার অংশ। মুনাফার অংশ, এবার মুনাফার অংশ হচ্ছে 24,000 টাকা। এই 24,000 টাকা পাবে 2:1। তাহলে এই যে দেখেন তো, 24,000 টাকা যদি 2:1 পায়, তাহলে কিভাবে বাইর করবেন? এই যে 24,000-কে 2 দিয়ে গুণ, 3 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে ভাগ। তাহলে প্রথম জন পাচ্ছে 16,000, এর পরের জন পাচ্ছে 8,000। এটা বিয়োগ করে দাও, বিয়োগ করো। তাহলে এই জায়গা হবে 1,72,000, আর এই জায়গা হবে কত? 1 লক্ষতে 16,000 গেলেগা 84,000 টাকা। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা? তাহলে 84,000 টাকা এবং 1,72,000 টাকা কোথায় আছে? এই যে ক্ষত আছে। দেখো, প্রশ্নে সমাপনী মূলধন দেওয়া থাকলে, প্রশ্নে সমাপনী মূলধন দেওয়া থাকলে, এই যে দেখেন, প্রশ্নে সমাপনী মূলধন দেওয়া থাকলে প্রারম্ভিক মূলধন বাইর করার সূত্র হচ্ছে এটা। বলেন বুঝতে পারছেন কিনা? প্রারম্ভিক মূলধন বাইর করার সূত্রটা বুঝতে পারছেন কিনা? আবারও লিখে দিচ্ছি। এই যে প্রারম্ভিক মূলধন বাইর করতে গেলে প্রথমে আমরা যোগ লিখব সমাপনী মূলধনটা, তার সাথে যোগ করব উত্তোলন যদি থাকে, উত্তোলনটা যোগ হবে। তার থেকে বাদ দিব বেতন, যে পায় তার থেকে বাদ দিব মুনাফার অংশ, যে যত টাকা পায়। ক্লিয়ার? তাহলে আমাদের আজকের ক্লাসের যতগুলো এমসিকিউ ছিল সবগুলো শেষ। এখন বলেন আজকের অধ্যায়ের এমসিকিউ আপনারা বুঝতে পারছেন কিনা? তাহলে আমি কিন্তু আপনাদের দ্বিতীয় পত্রের এমসিকিউ গত ক্লাসও একটা করেছি, আজকেও করেছি, এবং ওই দিক দিয়ে রিয়াদ ভাইও করাচ্ছে। তাহলে মোটামুটি আমাদের দ্বিতীয় পত্রের এমসিকিউ নিয়ে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আগামী ক্লাস থেকে আমি আপনাদের আবার সিকিউ শুরু করব, কি বলেন? আবার সিকিউ শুরু করব, কি বলেন?
আমরা তাহলে আগামী ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করি। অনেক আগে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করেছিলাম, তাহলে আমরা কি করব, ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করব নাকি? যারা এখনো এডমিশনের জন্য ভর্তি হন নাই, দয়া করে আপনারা ভর্তিটা হয়ে যান। যারা এখনো এডমিশনের জন্য ভর্তি হন নাই, আপনারা দ্রুত ভর্তি হয়ে যান ওই জায়গায়, কেমন? দেখেন, আমরা আপনাদেরকে এমসিকিউ 2 জন নিচ্ছি। এবার আমি কালকে থেকে এমসিকিউ নেব না, আমি সিকিউ আবার টানা শুরু করব। হ্যাঁ, ফ্রি ক্লাসেও সিকিউ নিব এবং পেড বেসও সিকিউ নিব। একদিক দিয়ে যেহেতু রিয়াদ ভাই নিচ্ছে এমসিকিউ, তাই আমি সিকিউ নিব। আপনাদের কোনো জায়গার ঘাটতি থাকবে না, সব ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।